কম্পিটিশনের কথা যখন ভাববো তখন ভাববো ভ্যাকান্সি যত কম হয় হোক, আমি অন্যদের চেয়ে বেটার হতে পারি, আমার সেই পোটেনশিয়াল রয়েছে, আমি এফোর্ট দিব, আমি একদিন করে দেখাবো। এইটা যদি ভাবতে পারি তাহলে যে বললাম না, প্রথমেই যদি আমরা নেগেটিভ থট নিয়ে শুরু করি এটা হবে না, এবং প্রতিবন্ধকতাটা অনেক সরে যাবে। তো আপনার সাজেশন কি এই ক্ষেত্রে যারা বারবার করে ফেল করছে তাদের কি কোথাও গিয়ে স্ট্র্যাটেজিক গন্ডগোল হচ্ছে না, বা হলে সেটাকে কিরকম ভাবে লোকেট করবে, কিভাবে অ্যানালিসিস করবে? কনফিডেন্স হারানো যাবে না, স্কিল তোমারও রয়েছে, ভিতরে তোমারও প্রচুর পটেনশিয়াল রয়েছে, জাস্ট ব্রাশ আপ করো, পরিশ্রম করো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য সাকসেস স্ট্র্যাটেজি বাই আনএকাডেমি। আমি রুদ্র মুখার্জি এবং আজকে আমাদের সাথে আছেন শ্রী তীর্থদীপ বিশ্বাস। তীর্থদীপ 2016-এ এসিটিওতে সিলেক্টেড হয়েছেন এবং বর্তমানে ওই পদেই আছেন। এছাড়া 2016-র অ্যাটেম্পট ওনার সেকেন্ড অ্যাটেম্পট ছিল এবং 2017-র অ্যাটেম্পটে উনি থার্ড অ্যাটেম্পটে জয়েন্ট ভিডিও পদে আবার সিলেক্টেড হয়েছেন, যদিও তিনি সেই পোস্টে সিলেক্টেড হওয়ার পরেও জয়েন করেননি। তো বর্তমানে এসিটিও পদে আছেন ওনার। আমরা জানবো প্রিপারেশন স্ট্র্যাটেজি, কিরকম ভাবে উনি সাকসেসফুল হলেন, একই সাথে জানবো বর্তমানে যেহেতু উনি কর্মরত, ওনার পুরোপুরি এক্সপিরিয়েন্সটা ডিরেক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ওনার যে অভিজ্ঞতা সেটার ব্যাপারেও জানবো। উনি তোমাদের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ সোর্স অফ ইনফরমেশন হিসাবে কাজ করবেন, তার কারণ উনি পরপর দুবার সাকসেসফুল হয়েছেন। ওনার সাকসেস স্ট্র্যাটেজি শেয়ার করার পাশাপাশি ওনার যে অফিসার হিসাবে কাজ করার অভিজ্ঞতা সেটা জেনেও তোমরা ভিউয়ার্সরা প্রচন্ডভাবে এনলিস্ট হবে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটা আমরা দুটো পার্টে ভাগ করছি। এটা প্রথম পার্ট, যেখানেতে আমরা আলোচনা করব যে মিস্টার বিশ্বাস কিরকম ভাবে স্টার্ট করেছিলেন তার জার্নি, কিরকম ভাবে প্রিপারেশন নিয়েছেন, প্রিলিমস এবং মেন্সে ওনার যে ধরনের স্ট্র্যাটেজি ছিল সেটা কিরকম ছিল, এবং পার্ট 2-তে আমরা আলোচনা করব যে অপশনাল যে সমস্ত স্টুডেন্টরা নিয়ে পরীক্ষা দেবে তাদের কিরকম ভাবে তিনি গাইড করছেন, কি সাজেশন আছে ওনার, এবং একই সাথে ইন্টারভিউতে ওনার কি অভিজ্ঞতা ছিল, এবং তোমরা যারা ইন্টারভিউ ফেস করতে চলেছো তোমাদেরকে কিরকম ভাবে রেডি হতে হবে। ধন্যবাদ। তীর্থদীপ, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার ছোটবেলার গল্প একদম প্রথম থেকে শুরু করুন। যখন আপনি স্কুলে পড়েছেন তখন আপনার কিরকম পড়াশোনা ছিল, তারপরে কলেজ কি নিয়ে পড়াশোনা করেছেন, কখন ডিসাইড করলেন সিভিল সার্ভিসে আসবেন, এই ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আগে জানতে চাই। নিশ্চয়ই। শুরু করার প্রথমে আনএকাডেমিকে ধন্যবাদ জানাবো আজকে আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। আশা করি আমার এই স্ট্র্যাটেজিটা বহুজনকে উপকার দেবে। আশা করি বহুজন বুঝতে পারবেন যে আমার মতো, এবং আমার ব্যাকগ্রাউন্ডটা পড়ার পর আরো বেশি বুঝতে পারবেন যারা একটু অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, সিভিল সার্ভিস নিয়ে হয়তো ছোটবেলায় কোনোদিন ভাবেনি, কিন্তু পরবর্তী সিভিল সার্ভিসের দিকে এগিয়েও কিভাবে সাকসেসফুল হওয়া যায় তাদের জন্য বিশেষতভাবে সাহায্য করবে। প্রথমে বলি, আমি বহরমপুর মুর্শিদাবাদের ছেলে। ছোটবেলা থেকে বহরমপুরেই পড়াশোনা। এখানে বহরমপুর টাউনে সৈয়দাবাদ বনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠে আমার পড়াশোনা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই ওখানে। পরবর্তীতে আমি কাঁদি রাজ কলেজ মুর্শিদাবাদে ইউনিভার্সিটি অফ কল্যাণীর আন্ডারে ম্যাথামেটিক্স অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম। সেটা অনার্স নিয়ে ভর্তি হওয়ার গল্পটা এখানে প্রথমে শুরু করি। সেটা হচ্ছে যে আমাদের ফ্যামিলি একটু একাডেমিক ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলি। আমাদের ফ্যামিলিতে সবাই একাডেমিক্সে আছে, কেউ স্কুল টিচার, কেউ প্রফেসর, কেউ রিসার্চার। সত্যি কথা বলতে আমাদের ফ্যামিলিতে কেউ কোনোদিন গভর্নমেন্ট সার্ভিসের ব্যাপারটা নিয়ে সেইভাবে সিরিয়াসলি ভাবেনি, স্পেশালি ইন কেস অফ সিভিল সার্ভিস কেউ কিন্তু ভাবেনি। পরবর্তীতে আমি যখন গ্রাজুয়েশন আগে ভর্তি হওয়ার কথা ভেবেছিলাম, তো আমারও সেই একই দৃষ্টিভঙ্গি ছিল যে একাডেমিক নিয়ে পড়াশোনা করলেই ভালো হয়। ম্যাথামেটিক্স অবশ্যই খুব ভালো লাগতো, পড়াশোনা শুরু করি। কিন্তু গ্রাজুয়েশনের পর থেকে ঠিক যেটা হয় যে প্রত্যেকটা মানুষের দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তনগুলো ঘটতে শুরু করে এই টাইমটাতে, এই ঠিক 15, 16, 17, 18 বছর বয়সটা থেকে। আমারও ঠিক সেই টাইমেই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা আসতে শুরু করে। গ্রাজুয়েশনে পড়া শুরু করি যখন, একাডেমিকটাকে বুঝতে লাগে যখন, তখন আমি বুঝতে পারি যে সামহাউ একাডেমিক ইজ নট মাই কাপ অফ টি। তো তখন আমার যেটা মনে হলো যে কাজটা আমার মন থেকে সাপোর্ট করছে না, যে আমার মন থেকে সেই টানটা দিচ্ছে না যে এই কাজটা করা উচিত, সেই কাজটার মধ্যে কখনোই যাওয়া উচিত। তো ভাবনা চিন্তা শুরু করলাম, তখন ছিল সেকেন্ড ইয়ার। সেই টাইম থেকে আমি ভাবনা চিন্তা শুরু করলাম যে কি করা যেতে পারে, কোন জিনিসটা একটু অন্য ধরনের হতে পারে, বা কোথায় আমি আমার বেস্ট পোটেনশিয়ালটাকে ইউটিলাইজ করতে পারি।
এই ভাবনা চিন্তা করতে করতে গভর্নমেন্ট সার্ভিসের ব্যাপারটা মাথার মধ্যে যথারীতি ভাবে এলো। তো অ্যাট ফার্স্ট ব্যাংকিং, সেন্ট্রালের এক্সামিনেশন এবং রাজ্য সরকারের সমস্ত এক্সামিনেশনের ব্যাপারগুলোতে আমি একটু ইনফরমেশন নিতে লাগলাম। কারণ এই প্রথমেই বললাম যে আমাদের ফ্যামিলি থেকে সেই অর্থে সিভিল সার্ভিসের কেউ ছিল না, তো ইনফরমেশন গ্যাদারিংটা আমার কাছে কিন্তু প্রাইমারি স্টেজ ছিল। থার্ড ইয়ার যখন শেষ হয়ে আসছে সেই টাইমে ডিসিশনটা নিলাম যে গভর্নমেন্ট সার্ভিসের দিকেই যাব, এবং সেটা সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের যে কোনো সার্ভিস। তো মোটিভেশন এক্ষেত্রে একটা এক্সেস ছিল, একটু ফ্যামিলিতে নিড তৈরি হয়েছিল যে তাড়াতাড়ি চাকরি পাওয়ারও, সেই জন্য তখন সেন্ট্রাল এবং স্টেট দুই দিকের পরীক্ষায় দিতাম। যদিও এক্ষেত্রে অ্যাসপিরেন্টদের বলে রাখতে চাই যে সেন্ট্রাল এবং স্টেটের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কিন্তু বিশেষত ডাব্লিউবিপিএসসির ক্ষেত্রে এবং এসএসসি, সেন্ট্রালের যে এসএসসি বা আরআরবি, এগুলো স্ট্র্যাটেজি প্রিপারেশনটা কিন্তু বেশ কিছুটা আলাদা, অ্যাপ্রোচটা কিন্তু আলাদা করা প্রয়োজন, বিশেষত আজকের যুগে হাই কম্পিটিশনের এরাতে দাঁড়িয়ে তো অ্যাবসলিউটলি প্রত্যেকটা কম্পিটিটরকে আলাদাভাবে ভাবতে হবে, আদারওয়াইজ একটা সিট নিজের জন্য রিজার্ভ করা কিন্তু মুখের কথা না। তো শুরু করে পড়া যখন শুরু করি, সেন্ট্রালের এক্সামিনেশন দিচ্ছিলাম, সেন্ট্রালেও 2 জায়গায় জব পেয়েছি। কিন্তু এই করতে করতে যখন সিভিল সার্ভিসটা নিয়ে ভাবনা চিন্তাটা পুরোপুরি চলছে এবং পরীক্ষা দিলাম 2015-এ ফার্স্ট, আমি 2014-এর গ্র্যাজুয়েট, তখন গিয়ে আমি ফার্স্ট টেস্টটা পেলাম। কোথাও যেন একটা মনে হলো যে এই সিভিল সার্ভিসটা আমাকে ফিউচারে সেই জায়গাটা দিতে পারে যেটার জন্য আমি এতদিন ধরে খুঁজছিলাম, যে আমার লক্ষ্যটা কি, আমার গোল কি হবে। সেই জিনিসটা টেস্ট আমি প্রথম গিয়ে পেলাম 2015-এর এক্সামিনেশন। সেবার ইন্টারভিউ অব্দি গেছিলাম, কিন্তু আনফরচুনেটলি সেবার হয়নি। তারপর থেকে 2016-17 আস্তে আস্তে তো সিভিল সার্ভিসটাকে মেন লক্ষ্য করে নিয়েছিলাম। যদিও সেন্ট্রালের এক্সাম দিতাম, কারণ বেসিক্যালি আমার একটা নিড ছিল, যে কোনো মানে এক্সামে তাড়াতাড়ি সাকসেসফুল হওয়ার একটা নিড আলাদাভাবেই ছিল। তো এই করতে করতে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কোর্টে জব পেয়ে গেছিলাম। তো সেখানে জবটা পাওয়ার পর থেকে আর অন্যদিকে ভাবিনি। ততদিনে রেলওয়েতেও জব পেয়ে গেছি, এফসিআইও পেয়ে গেছি, বাট আর ভাবনা চিন্তা করিনি। এরপর থেকে পুরোপুরি সিভিল সার্ভিসটাই ফোকাস করেছি, কারণ যেটুকু নিড ছিল সেটা তো মিটেই গেল। 2016-এর রেজাল্ট যখন বেরোলো, আমার এসিটিও পোস্টে হয়ে গেল। তো যথেষ্ট খুশি ছিলাম, সবারই ক্ষেত্রেই প্রথম সিভিল সার্ভিস খুশিরই ব্যাপার হয়। এসিটিও জয়েন করলাম 2018-এর অগস্টে, আজকে 2 বছর হয়ে গেছে সেখানে কাজ করা। 17-এ ইন্টারভিউ গেছিলাম এবং সেখানে জয়েন্ট ভিডিও পোস্টে পেলাম, কিন্তু যেহেতু সেম পোস্ট সেই জন্য আর চেঞ্জ করিনি। এখন টার্গেটটা আছে ডাইরেক্ট গ্রুপেতেই, এবং অবভিয়াসলি সেটা এক্সিকিউটিভের দিকে যাওয়াটা। এই ছিল আমার ব্যাকগ্রাউন্ড স্টোরি। খুবই ইন্টারেস্টিং ব্যাকগ্রাউন্ড স্টোরি আমরা শুনলাম। এখানে তো বেশ কয়েকটা প্রশ্ন এসে যায়। 1 নম্বর ব্যাপার হচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে তারা কিন্তু ফার্স্ট অ্যাটেম্পটে পাস করার কোনো ধরনের মানে আশাবাদী খুব একটা নয় যে ফার্স্ট অ্যাটেম্পটই হবে। তো অনেক ক্ষেত্রেই তারা মনে করে যে 4-5 বছরের ম্যাটার, অ্যাটলিস্ট আমাকে 4-5 বার একটা অ্যাটেম্প্ট করে যেতে হবে, তারপরে হয়তো চান্স আছে। শুধু ডব্লিউবিসিএস নয়, অন্যান্য এক্সামের ক্ষেত্রেও তাই। কিন্তু আপনার ক্ষেত্রে দেখা গেছে যে আপনি ফার্স্ট অ্যাটেম্পটেই আপনি ইন্টারভিউ পর্যন্ত যাচ্ছেন, অর্থাৎ আমরা বলতে পারি 98% আপনি অলরেডি সাকসেসফুল হয়ে গিয়েছিলেন যখন আপনি ইন্টারভিউ ফেস করছেন। সেকেন্ড ব্যাপার যেটা, সেটা এর বাইরেও এফসিআই এর কথা বলছেন, রেলওয়ের কথা বলছেন, বা কোর্টেতে যে চাকরি। তো এই এতগুলো চাকরি একসাথে পাওয়ার পিছনে কোথাও গিয়ে একটা স্ট্র্যাটেজি কিন্তু প্রপারলি কাজে লাগছিল, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু মিস আউট করে যাওয়ার জন্য তারা কিন্তু আলটিমেটলি দেখতে পাওয়া যায় যে প্রথম কয়েকটা অ্যাটেম্পটে সাকসেসফুল হচ্ছে না, একটু অভিজ্ঞতা সঞ্চয় করার পরে তারা সাকসেসফুল হচ্ছে। তো অ্যাজ আ নিউ কামার বা ফ্রেশার আপনার কি স্ট্র্যাটেজি ছিল যেটার জন্য আপনি পরপর সাকসেসফুল হয়েছিলেন এক্সামগুলোতে? প্রথমে বলি, যখন শুরু করলাম আমি একটা জিনিস কিন্তু কিছুদিন অ্যানালিসিস করার পরে বুঝতে পেরেছিলাম যে সেন্ট্রালের পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশনটা একটু আলাদা করতাম, স্টেটের জন্য একটু আলাদা। এরকম নয় যে দুটোর মধ্যে সিলেবাস বা অ্যাপ্রোচে কিছু কনভার্জেন্স নেই, অবশ্যই আছে, কিন্তু কিছু ডিফারেন্স রয়েছে। তো আমি যেটা ফার্স্ট করেছিলাম সেটা হচ্ছে দিনে 2 টাইমকে ভাগ করে নিয়েছিলাম। গ্রাজুয়েশনের পর আমি মাস্টার ডিগ্রিতে যাইনি, আমি পুরোপুরি এই পড়াশোনাতেই গেছি, তো আমার পক্ষে 2 টাইম দেওয়াটা খুব সহজ ছিল। ফার্স্টেই যেটা করেছিলাম, সেন্ট্রালের এক্সামিনেশনের জন্য আমি একটু অন্যভাবে পড়ার টাইম রাখতাম,
স্টেটের এক্সামিনেশন গুলোর ক্ষেত্রে আমি কিন্তু বুঝেছিলাম, এবং এক্ষেত্রে সিভিল সার্ভিস, আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয়টা সিভিল সার্ভিস, তাই সিভিল সার্ভিসের কথাটা একটু আলাদাভাবে বলি। আমি যেটা বুঝতে পেরেছিলাম, এখানে কিন্তু জেনারেল স্টাডিজ কে অনেক বেশি অ্যানালিটিক্যালি করতে হয়। সেন্ট্রালে কিন্তু সে তুলনায় অনেক বেশি ম্যাথ, জিআই, রিজনিং, ইংলিশ এইসব জায়গাগুলো এবং টেকনিক্যালিটির দিকে বেশি লক্ষ্য দিতে হয়, অ্যানালিটিক্যাল জায়গাটার দিকে একটু কম। তো দিনে দুটো ভাগ করে নিয়েছিলাম। এরপরে করলাম কি, সেটা হচ্ছে সেন্ট্রালের এক্সামিনেশন গুলোর জন্য আমি বেশি পরিমাণে কিন্তু প্র্যাকটিস সেটের উপর ভরসা করতাম। বিভিন্ন প্র্যাকটিস সেট দেখা, অনলাইনের বিভিন্ন ম্যাটেরিয়ালস বলুন, বা বিভিন্ন ছোট ছোট এখন তো বিভিন্ন রকম প্ল্যাটফর্ম রয়েছে যেখানে লোকে মক টেস্ট দিতে পারে, ছোট মক, একটা সামান্য কুইজ, এগুলোও দিতাম অবসর সময়, জাস্ট কিছুটা অবসর সময়টাকে কাজে লাগিয়ে নেওয়ার জন্য। তাতে আমি যে জিনিসটা দেখেছিলাম সেটা হচ্ছে যে অনলাইন এক্সামিনেশন, যেহেতু আমরা যখন পরীক্ষা দেওয়া শুরু করলাম, এসএসসি বা আরআরবি সবই কিন্তু অনলাইনে এক্সামিনেশন কন্ডাক্ট করতে শুরু করলো। অনলাইন এক্সামিনেশনের ক্ষেত্রে কিন্তু প্ল্যাটফর্মটা অনেক বেশি আমাদের চেনা হয়ে গেল, কম্পিউটার ব্যবহার করা, এইগুলো একটা সুবিধা ছিল। এবং আমি মোস্টলি চেষ্টা করতাম কিন্তু প্র্যাকটিস সেটটাকেই ফলো করে। এখানে আমার একটা অ্যাডভান্টেজ ছিল, সেটা হচ্ছে যেহেতু সেন্ট্রাল এক্সামিনেশন গুলো ম্যাথের উপর জোরটা একটু বেশি থাকে, তো সেই এমফাসিসটাকে আমি কাজে লাগাতাম, বিকজ আমি ম্যাথেরই ব্যাকগ্রাউন্ডের ছেলে। এবং সেই জন্য সেন্ট্রালের ব্যাপারে আমার সবসময় অ্যাপ্রোচটা থাকতো যে এমসিকিউটাকে একটু বেশি, অন্য জায়গাগুলো একটু কম। কিন্তু যখন সিভিল সার্ভিসের পড়াটা করছিলাম, তখন কিন্তু আমি দিনে যে টাইমটা সিভিল সার্ভিসের পড়া করতাম, অবশ্যই একটা জিনিস করতাম, বেসিক ডিটেলস, সিলেবাসের ডিটেলসটা দেখা, বেসিক গুলোকে জানা, ব্যাপারটা কি সেটা জানা। দেখুন, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে ছিলাম, স্বাভাবিকভাবেই হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডের অনেক জিনিস আছে যেগুলো আমাদের সিভিল সার্ভিসে পড়তে হয়। মেজরিটি অফ দ্য থিংস কাম ফ্রম হিউম্যানিটিস। তো আমাদের সেই জায়গায় এমফাসিস দিতেই হবে। পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স ওয়ার রিলেটিভলি নিউ। রিলেটিভলি কি বলছি, একদমই নিউ ছিল বলতে গেলে আমার কাছে। আমি যেটা করতাম, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স এইসব জায়গাগুলোতে আরো বেশি পরিমাণে খুব বেসিক্স নিয়ে ভাবনা চিন্তা করতাম। বাংলার বই পড়েছি কেন, কারণ পলিটিক্যাল সায়েন্সের সাথে কোনো পরিচয় ছিল না, জাস্ট বাংলায় বইটা পড়ে একটা পরিচয় কর। তার মানে এটা নয় যে এরপরে গিয়ে মানে ওখানেই শুধু থেমে গিয়েছে, না, ওখানে থেমে গেলে হবে না। আজকে আমরা সবাই জানি কি হাই কম্পিটিশনের যুগ, অবশ্যই তারপর আরো ডিটেলস দেখেছি, বাট শুরুটা করেছি খুব সামান্য জায়গায়, বাংলার কিছু বই পড়ে, জাস্ট সাবজেক্টটাকে বোঝার জন্য, আর অন্য কোনো কারণ। প্রতিবার আমি একটাই চেষ্টা করতাম, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমি, সায়েন্সের পোর্শনটা একটু কম পড়তাম কারণ আমি সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের ছেলে ছিলাম, এমসিকিউ প্র্যাকটিস করে অনেকটা বেরিয়ে যেত আমার। আমি যখনই চেষ্টা করতাম এই চারটে সাবজেক্টের ক্ষেত্রে পড়ার, আমি চেষ্টা করতাম সাবজেক্টটাকে বোঝার, জানার, ডেপথটা কোথায় আছে, কি কোন জিনিসটা আমি জানি না, আজ অব্দি আমি কোনোদিন জানি শিখিনি সেই ব্যাপারে কিছু, সেটা। ফর এক্সাম্পল, ইকোনমিক্স পড়তে বসে ইকোনমিক্স এর অত্যন্ত বেসিক ডিটেলস গুলো, জিডিপি কি, জিএনপি কি, ডিফারেন্স কি, এই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করতাম। হ্যাঁ, অবশ্যই এখানে একটা জিনিস বোঝার আছে, টাইম তাতে একটু হয়তো বেশি লাগতে পারে। প্রত্যেকটা মানুষের কিছু উইকনেস আছে, কিছু স্ট্রেংথ আছে। স্ট্রেংথের জায়গাগুলো যেমন আমাদের টাইম লাগে না, আমরা খুব সহজেই বেরোতে পারি, উইকনেসের জায়গাগুলো একটু তো আমাদের টাইম দিতেই হবে, ওটা একটু টাইম কনজিউমিং হবে, সেটা আমাদের মেনে নিতেই হবে। তো আমরা টাইমটা সেখানে, আমি সেইখানে বেশি পরিমাণে টাইম দেওয়ার চেষ্টা করতাম, যাতে আমি জানতে পারি, যাতে 2 বছর পরেও একটা জিনিস কিন্তু আমি বুঝতাম যে সার্ভিস পাওয়ার পরে পড়াশোনা কন্টিনিউ করা কিন্তু খুব কঠিন কাজ, রেগুলার পড়া হয় না। তো 2 বছর পরেও যদি আমাকে এই সেম কোয়েশ্চেনে অ্যান্সার করতে হয়, আমি যাতে ওই বেসিক নলেজটা থেকে অ্যান্সার করতে পারি, শুধুমাত্র মুখস্থের বেসিসে নয়। এইটা ছিল আমার স্ট্র্যাটেজি। তো দিনে এইভাবে 2 ভাগে ভাগ করে নিয়েছিলাম। আর এর সাথে অবশ্যই এক্ষেত্রেও কিছু প্র্যাকটিস সেট ফলো করেছি, কিন্তু আপনারা হয়তো জানেনই যে 2015-16 যখনকার কথা বলছি, 14 সাল থেকে আমি পড়াশোনা করলাম, সেই টাইমে এত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, বিশেষত ডব্লিউবিসিএস এর উপর খুব ভালো ম্যাটেরিয়াল মার্কেটে অ্যাভেলেবল ছিল না, প্র্যাকটিস সেট ছিল না। আজকে অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম এসছে, আজকে আনএকাডেমির মতো প্ল্যাটফর্ম ছাত্রদের প্রচুর সাহায্য করছে, তখন এটা ছিল না। তো প্র্যাকটিস সেট সেই অর্থে পাওয়া যেত না, কিন্তু বেসিক্সটার উপর আমি এত বেশি ফোকাস করতাম যে আমার মনে হয়নি কোনোদিন প্র্যাকটিস সেট নিয়ে খুব একটা আমাকে পিছিয়ে পড়তে হয়েছে। এইটা ছিল আমার বেসিক স্ট্র্যাটেজি।
খুব সুন্দরভাবে বললেন। এখানে বেশ কয়েকটা ব্যাপারকে আমরা নিয়ে আলোচনা করতে পারি। যেমন ধরুন, স্টুডেন্টদের মধ্যে এই ধারণাটা তৈরি হচ্ছে, যারা বিশেষ করে আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, মানে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, তারা মনে করছে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা অনেকটা অ্যাডভান্টেজ পাচ্ছে। যেমন আপনার যদি ম্যাথামেটিক্স এর কথা ধরি, ম্যাথামেটিক্স এর জন্য আপনি পেপার 6 এতে হিউজ অ্যাডভান্টেজ পাচ্ছেন কম্পেয়ার টু হয়তো যে হিস্ট্রি অনার্স পড়েছে বা বেঙ্গলি অনার্স। এখন কোথাও গিয়ে তারা মনে করছে যে এই কম্পিটিশনটা একটা অসম প্রতিদ্বন্দ্বিতা, আর্টস এবং সায়েন্সের স্টুডেন্টদেরকে প্যারালালি একটা প্ল্যাটফর্মে কম্পিট করানোটা। তো আমি জানি বিষয়টা কি, তো আমি চাইবো যে আপনার কাছ থেকে স্টুডেন্টরা শুনুক, শুনে তারা অ্যাসিওর্ড হোক যে কোথাও গিয়ে সায়েন্সের স্টুডেন্টেরও মানে নিজস্ব একটা ওয়ার আছে যেটা লড়তে হয়, নিজস্ব একটা ফাইট আছে যেটা করতে হয়, এবং কোথাও গিয়ে ব্যাপারটা ইকুয়ালাইজড হচ্ছে। তো আপনার মেসেজ কি এখানে? খুবই রিলেভেন্ট একটা পয়েন্ট আপনি পিক করলেন এখানে। মানে প্র্যাকটিক্যালি এই কোয়েশ্চেনটা বোধহয় আমাকে এখন অব্দি 50 জন করেছে। মানে আর্টস স্টুডেন্টরা তো এসে আমাকে বলে যে দাদা এই জায়গা সায়েন্সে তো এত এমফাসিস, ম্যাথ এতটা রয়েছে, আমরা তো ওখানেই পিছিয়ে যাব। অসাম্যের বিষয়টা অবশ্যই ফিল করে। আবার কিছু সায়েন্স স্টুডেন্টকেও বলতে শুনেছি যে পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স এসব তো আমরা পড়িনি কোনোদিন। প্রথমে যেটা বুঝতে হবে, কাউকে হতাশ হলে হবে, হতাশ হওয়ার কোনো জায়গা নেই। একটা কথা আমরা সবাই কিন্তু ভুলে যাই, যে ছেলেটা আজকে আর্টস নিয়ে পড়তে ভর্তি হয়েছিল সে কিন্তু তার চয়েসে, তার উইলে ভর্তি হয়েছিল। তার মানে কিন্তু এটা নয় সে সায়েন্সের সাবজেক্টটা পড়তে পারে না, তার মানে এটা নয় যে তার সায়েন্স সাবজেক্ট পড়ার কোনো যোগ্যতা নেই, একদমই নয়। ঠিক তেমনি ভাইস ভার্সা, যে ছেলেটা সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে সে উইলে ভর্তি হয়েছে, সে চাইলেই ও আর্টস নিয়ে পড়তে পারতো। তার ক্যাপাবিলিটি তো আমাদের সবারই মধ্যে রয়েছে, আমরা সবাই চাইলে শিখতে পারি, জানতে পারি। আফটার অল আমরা সবাই সেম হিউম্যান বিং, জাস্ট কিছু মেরিটের ডিফারেন্স, কিছু ব্রেনের ডিফারেন্স আমাদের মধ্যে থাকে, সেটা তো সব সময় থাকে। তাই পড়া যায়, প্রথমে আমাদের মাথা থেকে এই ধারণাটা আউট করতে হবে যে পড়া যায় না। অবশ্যই পড়া যায়, আমরা পড়িনি, অপরিচিত পুরো বিষয়টা রিলেটিভলি নিউ, তাই আমরা হয়তো একটু, যেমন হয় একটা অপরিচিত জায়গায় গিয়ে থাকতে গেলে আমাদের কিছুটা রাত্রিবেলায় প্রথম প্রথম ঘুম আসে না, ঠিক ওই রকমই ব্যাপার, এর বাইরে কিচ্ছু না। তো এই ধারণাটা যখন মাথায় আসবে যে আমি পড়তে পারি, তখন গিয়ে কিন্তু ফার্স্ট স্টেজটা আমি ওভারকাম করলাম। সেকেন্ড স্টেজ কি, আবারও বললাম প্রথমে যেটা, উইকনেস আর স্ট্রেংথ কে মাথায় রাখতে হবে। আমার উইকনেস কি, আমার স্ট্রেংথ কি। বিশেষত সিভিল সার্ভিসের কথা বলি, একটা জিনিস কিন্তু আমি অনেক কম্পিটিটরকে বলতে শুনেছি, আমি এই পেপারে বেশি নাম্বার তুলে নেবো, ওই পেপারে কম। আমার একটা সাজেশন এখানে রইবে, কোনো পেপারকে কম গুরুত্ব দেওয়া যাবে না। কারণ হতে পারে যে পেপারটা আমার সবচেয়ে বড় বন্ধু বলে আমি মনে করছি, কোনো কারণে পরীক্ষার হলে ফর দ্য ডে বিং পরীক্ষাটা খারাপ হয়ে গেল, কিন্তু দেখা গেল আমার প্রিপারেশনটা যদি সব জায়গাতেই কিছুটা কিছুটা করে থাকি, পিলার গুলো যদি আমি ঠিকঠাক রাখতে পারি, হয়তো দেখা যাবে যে পেপারটাকে আমি একদম বায়ের খাতায় জমা দিয়ে রেখেছি, এই পেপারটা আমার খুব বেশি মার্কস উঠবে না, দেখা গেল সেই পেপারটা আমাকে সেখানে মেকআপ করে দিল, সেভিয়ার হয়ে দাঁড়ালো সেই পেপারটা আমার কাছে। তাই উইকনেস আর স্ট্রেংথের এই থিওরিটা, আমার যে সাবজেক্টে উইকনেস রয়েছে সেই সাবজেক্টকে আমি একটু বেশি পড়বো, যাতে পিলারটা ওখানেও স্ট্রং হয়। আর যে সাবজেক্টের পিলার আমার তৈরি আছে সে সাবজেক্টে তো কোনো ব্যাপারই নেই, জাস্ট ওখানে প্রিপারেশনটা একটু বেশি নেবো, যাতে নাম্বারটা আমি অন্যদের চেয়ে বেটার করতে পারি। একদিকে উইকনেসের সাবজেক্টটা আমি সবারই সাথে সমানে সমানে টক্কর দেবো, আর দুই, যেটা আমার স্ট্রেংথের সাবজেক্ট সেখানে আমি চেষ্টা করবো অন্যদেরকে ছাপিয়ে যাবো। আমার মতে এই সাজেশনটা নিয়ে যদি কম্পিটিটররা ভাবে, তাহলে বেশ কিছুটা বেনিফিটেড তো হবেই। খুব সুন্দরভাবে গুছিয়ে বললেন। ভিউয়ার্সদেরকে বলবো যে একজন সিভিল সার্ভেন্টের কাছ থেকে, মানে সাকসেসফুল একজন ক্যান্ডিডেট যেমন আজকে আমাদের সাথে আছেন তীর্থদীপ স্যার, তো আমরা অনেক কিছু শিখতে পারি। শুধুমাত্র সাকসেসের পিছনে এই স্ট্র্যাটেজিটাই হয় না, কতক্ষণ পড়লাম, কত ঘন্টা পড়লাম, কি বই পড়লাম, এর বাইরে অ্যাটিটিউডটা একটা বড় জিনিস, যেটা আলটিমেটলি তৈরি করে পার্সোনালিটি, এবং এই পার্সোনালিটি টেস্ট যেটা রিফ্লেক্টেড হতেই পারে। এবং এই পজিটিভ অ্যাটিটিউড আপনার যেটা আছে, আপনি যেরকম সুন্দরভাবে জিনিসটাকে ব্যাখ্যা করলেন, এটার জন্য আমি মনে করি যে আপনি একজন ইন্সপায়ারিং ফিগার। আপনি শুধুমাত্র ক্যান্ডিডেটদের আপনার সাকসেস দিয়ে ইন্সপায়ার করছেন তা নয়, আপনার থট এন্ড ফিলোসফি দিয়েও করছেন।
তাই আমি আরো বেশ কয়েকটা জিনিস নিয়ে আপনার সাথে নির্দ্বিধায় আলোচনা করতে চাইবো, যেগুলো স্টুডেন্টদের মধ্যে ডাউট থাকে। যদি আমরা বর্তমান পরিপ্রেক্ষিতের কথা ভাবি, সেখানে স্টুডেন্টরা অনেকেই মনে করে, বিশেষ করে যারা জেনারেল কাস্টের স্টুডেন্ট, জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট, আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট, তারা মনে করে যে রিজার্ভেশন তাদের সাকসেসের সামনে একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমি বলবো যে আপনার চিন্তা ভাবনা কি এর উপরে? বিষয়টার মধ্যে যদি কনস্টিটিউশনাল রিজার্ভেশন থাকে, অফিসিয়ালি আমাদের কারোর কিছু বলার নেই, কিন্তু আমি জাস্ট এটা খুব একটা পার্সোনাল কথা স্টুডেন্টদের আপনার সাথে শেয়ার করছি। অনেক স্টুডেন্টদের এটা মনে হচ্ছে তারা যখন সাকসেসফুল হচ্ছে না, যে আরো বেশি হয়তো সিট থাকতো যদি রিজার্ভেশনের উপরে জোর না দেওয়া হতো। আমি বলবো যে সেটাকে তো আমরা চেঞ্জ করতে পারবো না আজকে এখানে বসে। যেটা করতে পারি, আমরা আমাদের অ্যাটিটিউডকে চেঞ্জ করতে পারি, আমাদের প্রিপারেশনের স্টাইলকে চেঞ্জ করতে পারি। আমি আপনার মতামত জানতে চাইবো এর উপরে। আপনি কোয়েশ্চেনটার মধ্যে আপনি নিজে একটা উত্তর দিয়ে ফেলেছেন, অ্যাটিটিউডের পরিবর্তন করতে। আমি নিজেও জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট, তো জেনারেল ক্যাটাগরিতে যারা থাকে তাদের অনেকের মুখে এই কথাটা শুনেছি। ডেফিনেটলি সামটাইমস দে থিংস রিজার্ভেশন সিস্টেম ইজ এ হিন্ডারেন্স ফর দেয়ার সাকসেস। ঠিক আছে, কিন্তু আমি তাদেরকে রিমাইন্ড করাতে চাই একটা জিনিস, তুমি কিন্তু জেনারেল স্টুডেন্ট হয়ে লাইফে গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি বা যে যে লাইনে আছে সেই লাইনে এতদিন কিন্তু তুমি উপরে উঠে এসছো। কলেজে ভর্তির সময় ভেবে দেখতে হবে তোমাদেরকে, তোমরা কিন্তু অবশ্যই জেনারেল স্টুডেন্ট হিসাবে সেদিনও রিজার্ভেশনের মধ্যে দিয়ে কলেজে ভর্তি হয়েছিলে, তো তোমার সাকসেস তো আটকায়নি, সাকসেস পাওয়া তো তাতে আটকায়নি। ঠিক তেমনি আজকেও আটকাবে না। আমাদের অ্যাটিটিউডটা পরিবর্তন করতে হবে। হ্যাঁ আমি জানি লজিক আছে, কাউন্টার লজিক আছে, সেই প্রসঙ্গে আমি যেতে চাই না। কনস্টিটিউশনাল বহু বিষয় আছে, সেই সব বিষয়ে কোনো বিতর্কের জায়গায় আমি যেতে চাই না। কিন্তু এটা তো সত্যি যে জেনারেল ক্যাটাগরি যে ছেলেটা মাস্টার ডিগ্রি অবধি পাস করেছে, গ্রাজুয়েশন পাস করেছে, সেই ছেলেটা তো জেনারেল ক্যাটাগরি হয়েই পাস করেছে এবং সে ডিজায়ার্ড কলেজে ভর্তি হতে পেরেছে, বা হয়তো অনেক ক্ষেত্রে হতে পারে না, কিন্তু স্টিল একটা মানে তার সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্সের কলেজেও ভর্তি হতে পেরেছে জেনারেল ক্যাটাগরি হিসাবে। কোনো না কোনো জায়গায় কিন্তু সেই কম্পিটিশনে জয়লাভ করেইছে। সেই মানুষটার পক্ষে লাইফে সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম এই কম্পিটিশনে জয়লাভ করাটা খুব কঠিন নয়। আমাদের এই অ্যাপ্রোচটা নিতে হবে, মাথার মধ্যে এই জিনিসটা আনতে হবে। আর একদমই এটা বাদ দিতে হবে যে আমি জেনারেল বলেই আমি পিছিয়ে পড়ছি, কারণ জেনারেল ক্যাটাগরিতে এত ছেলে চান্স পাচ্ছে, এত ছেলে মেয়ে আজকে সাকসেসফুল হচ্ছে, আমরা সবাই একসাথে কাজ করছি, কোনো অসুবিধা নেই এতে করে। আমি বলবো অ্যাটিটিউডের পরিবর্তনই হচ্ছে এখানে। খুবই মোটিভেশনাল ভাবে আপনি ব্যাপারটাকে বোঝালেন, ইটস রিয়েলি আ মোটিভেটিং থট। যখন আমরা এই অ্যাটিটিউডটার মধ্যে চেঞ্জ আনতে পারবো, আমি ভিউয়ার্সদের যেটা বারবার করে বলি, আমি চাইছিলাম যে আপনার মুখ থেকে এই কথাটা বলাতে, যাতে করে স্টুডেন্ট আরো বেশি মোটিভেটেড হয়, কারণ আপনি একজন মোটিভেশনাল ফিগার। তাই ভিউয়ার্স যারা তোমরা শুরু করছো, যারা অনেকের কথাবার্তা শুনছো, নেগেটিভ কথাবার্তা অনেক আসে, কিন্তু তোমাদেরকে এটা বুঝতে হবে, যেরকম স্যার বললেন যে তোমরা কিন্তু কোথাও গিয়ে লাইফে সাকসেসফুল, ছোট ছোট ব্যাপারগুলো যদি দেখো, তোমরা তো এক্সাম্পল অফ ফেলিওর নো, তাহলে আজকে কেন এটা বাধা হয়ে দাঁড়াচ্ছে? এবং আমি একই সাথে এটাও বলি সব সময় যে আজকে যখন কম্পিটিশনের কথা আমরা ভাবছি, আমরা এটা কেন ভেবে নিচ্ছি যে এর থেকে বেশি সিট হতো? হতেই তো পারে যে এতগুলো সিটি অ্যাভেলেবল, গভর্নমেন্ট সাবসিডি দিয়ে কিছু এক্সট্রা সিট তৈরি করছে ফর রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টস। সুতরাং পুরোটাই আমার পাওনা, এটা ভেবে নেওয়া উচিত নয়। এবং আমার একটাই সিট লাগবে, যে কথাটা আমি বারবার করে স্টুডেন্টদের বলি। সুতরাং কটা সিট সেটা ভেবে লাভ নেই। সেই জায়গাতেই আজকে আরেকটা বিতর্ক আসছে, যেটা স্টুডেন্টরা এবছরের যখন প্রিলিমস এর রেজাল্ট বেরোলো, বলছে যে ভ্যাকেন্সি অনেক কমে গেছে। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি গত বছরের তুলনায় অনেক কমেছে। ইনফ্যাক্ট লাস্ট কয়েক বছরের তুলনায় এবছরেতে অনেক কম সংখ্যক ছেলেমেয়েরা পাস করেছে প্রিলিমসে। এখন এটাও কোথাও গিয়ে তাদের মনে হচ্ছে যে আরো বেশি সংখ্যক যদি পাস করতো, যদি আজ 15-20 হাজার ছেলে মেয়ে পাস করতো, তাহলে হয়তো আমাদেরও অপশন ছিল, আমরাও ঢুকে যেতাম। তো এইটাও কোথাও গিয়ে আমার মনে হয় যে সেটা হওয়ার পরেও যারা ফেল করতো তারা বলতো আরো বেশি সংখ্যক হলে হবে, কিন্তু এটা তো কোথাও গিয়ে থামবে। এই বিষয়ে আপনার মত কি? তারা যারা আজকে সাকসেসফুল হতে পারছে না এবং এইটা ভাবছে যে এই কারণে হয়তো সাকসেসফুল হতে পারছি না, তারা কি রকম ভাবে ভাববে? প্রথমেই বলি, কেউ প্রথমেই নেগেটিভ থট নিয়ে শুরু করলে কিন্তু সেটা তার ফিউচারে সাকসেস পাওয়ার ক্ষেত্রে খুব বড় প্রতিবন্ধকতা হবে। আমাদের একটা জিনিস বুঝতে হবে, পৃথিবীতে বোধহয় কোনো এমন পোস্ট নেই বা কোনো এমন জায়গা নেই যেটা আনলিমিটেড। তো গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রেও তাই, গভর্নমেন্টের একটা রিকুইজিশন থাকে, গভর্নমেন্টের বিভিন্ন কারণে বিভিন্ন বছর তারা বিভিন্নভাবে ভ্যাকান্সি স্যাংশন করে, সেটার পিছনে ডিপার্টমেন্টাল অনেক পলিসি কাজ করে এবং সেটা কখনো বাড়ে কখনো কমে।
কিভাবে হবে সেই প্যাটার্ন আমরা হয়তো বাইরে বসে বুঝতে পারবো না সবসময়, কিন্তু আমরা যদি এইটাই ভেবে নিই যে আজকে আমি পাস করিনি কারণ ভ্যাকান্সি কমে গেল, হ্যাঁ লজিক কেউ দিতে পারে এটা নিয়ে, কিন্তু এটাও বুঝতে হবে একটা জায়গায় এসে কিন্তু ভ্যাকান্সি বাড়ারও একটা লিমিটেশন আছে, যেটা আপনি বললেন। তো ভ্যাকান্সি কত বেশি থাকতে পারে? বিসিএস এ আমরা নর্মালি দেখেছি 450-500 ভ্যাকান্সি 4টে গ্রুপ মিলিয়ে থাকে, সেটা 600 হতে পারে, আবার কোনো বছর কোনো 300 হতে পারে, যেটা এই 2018-তে দেখা যাচ্ছে। এখনো অব্দি বোধহয় 186 জন এবিসি মিলিয়ে মাত্র হয়েছে। তো কখনো বাড়বে কখনো কমবে, কিন্তু ভ্যাকান্সি তো কোনোদিন আনলিমিটেড হতে পারে না। তাই আনলিমিটেড না হলে, বা যদি আমি ধরে নিই 5 লাখ ক্যান্ডিডেটস এক্সাম দিচ্ছে, 5 লাখ ভ্যাকান্সি যদি না হয়, একজন না একজনও তো বাদ যাবে। তা আমরা কেন ওইভাবে ভাববো? কেন আমরা এইভাবে ভাববো না যে একটাও যদি ভ্যাকান্সি থাকে, 10টাও যদি ভ্যাকান্সি থাকে, আমি তার মধ্যে একজন, আমি তার মধ্যে একজন হওয়ার ক্ষমতা রাখি। কারণ এই কম্পিটিটিভ মাইন্ডসেটটা কিন্তু আমাদেরকে জীবনে এগিয়ে যেতে সব জায়গায় সাহায্য করবে। শুধু চাকরি পাওয়াটাই শেষ কথা নয়। আমি সব জায়গায় বলি, আমার যারা জুনিয়র্স রয়েছে এই মুহূর্তে, কলিগরা রয়েছে, তাদের সাথেও যখন গল্প হয় তখনও বলি চাকরি করাটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর আজকের যুগে সর্বত্র কম্পিটিশন রয়েছে, ইভেন চাকরি করতে গিয়েও কিন্তু রয়েছে। ভালো কাজ করতে পারলে এসএআর এ ভালো নাম্বার থাকে, তার ভালো পোস্টিং হয়, ভালো প্রমোশন হয়, সে আরো বড় কাজ করার এক্সপোজার পায়, এটাও তো একটা অ্যাচিভমেন্ট। ঠিক যেমন বিসিএস পাওয়াটাও অ্যাচিভমেন্ট। একটা মানুষ যখন সিভিল সার্ভিসে যাওয়ার পর সেখানে একটা ভালো কাজ করে একটা অ্যাওয়ার্ড পায়, সেটাও একটা অ্যাচিভমেন্ট। তাই আমাদের মাথায় সবসময় এই জিনিসটা রাখতে হবে, কম্পিটিটিভ মেন্টালিটিটা আমাদেরকে গ্রো করাতে হবে। হ্যাঁ, শুনে অনেকেই বলতে পারে যে আমরা কি র্যাট রেসে সামিল হয়েছি, হয়তোবা তাই, হয়তোবা যুগের নেসেসিটি এটাই, কিন্তু আমরা সেটা নিয়ে ভাববো। আমাদের এই মুহূর্তে ভাবনা হচ্ছে নিজেদেরকে। তাই কম্পিটিশনের কথা যখন ভাববো তখন ভাববো ভ্যাকান্সি যত কম হয় হোক, আমি অন্যদের চেয়ে বেটার হতে পারি, আমার সেই পোটেনশিয়াল রয়েছে, সেই পোটেনশিয়াল রয়েছে, আমি এফোর্ট দেব, আমি একদিন পড়ে দেখাবো। এইটা যদি ভাবতে পারি, তাহলে এই যে বললাম না, প্রথমেই যদি আমরা নেগেটিভ থট নিয়ে শুরু করি, এটা হবে না, এবং প্রতিবন্ধকতাটা অনেক সরে যাবে। এটাই আমার মেসেজ থাকবে স্টুডেন্টদের কাছে। খুব সুন্দর কথা বললেন। অ্যাকচুয়ালি দেখতে গেলে তাই, যে ফর অ্যান অপটিমিস্ট আ গ্লাস ইজ অলওয়েজ হাফ ফুল। তো আমরা নেগেটিভ সাইডটা দেখবো না পজিটিভটা দেখবো, এটা কিন্তু পুরোটাই আমাদের উপর ডিপেন্ড করছে। আমাদের পজিটিভ দেখা ছাড়া অপশন নেই। নেগেটিভ জিনিস থেকে কোনো কিছু শুরু করলে এন্ড রেজাল্ট কোনোদিনই পজিটিভ হতে পারে না। অবশ্যই একদম পারফেক্ট ভাবে আমরা এটাকে জানি, বিশ্বাস করি। এবং স্টুডেন্টদের বলবো, যারা কোথাও গিয়ে ডিলেমাতে আছো, তারা অবশ্যই স্যারের কথা শোনো এবং এটাতে বিশ্বাস করো। তার কারণ উনি শুধুমাত্র একজন সাকসেসফুল ক্যান্ডিডেট তাই নয়, উনি কিন্তু আজকে 2 বছর হয়ে গেল সার্ভিসে আছেন এবং অনেক ম্যাচিউর সিজনড একজন পার্সোনালিটি। তো এইটা তোমরা বোঝো যে এটা জাস্ট তোমাদের মোটিভেট করার জন্য, পজিটিভলি চার্জ করার জন্য বলা হচ্ছে না। ইটস দ্য প্র্যাকটিক্যাল থিং। তোমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো থাকে, আমি সেগুলো শেয়ার করছি স্যারের সাথে, যাতে করে তোমাদের কাছে এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যায়। আমরা অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করব প্রিপারেশনের স্ট্র্যাটেজির পাশাপাশি। যেহেতু স্যার সার্ভিসে আছেন, আমরা কিন্তু সার্ভিসের ব্যাপারে জানবো, ট্রেনিং কিরকম ভাবে হয় সেই ব্যাপারে জানবো, কাজের মধ্যে কতটা ডাইনামিক্স আছে সেসব ব্যাপারে জানবো। এর বাইরে আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব, যে অনেক ক্ষেত্রে আমি যদিও পার্সোনালি বহরমপুর থেকে অনেক সাকসেসফুল ক্যান্ডিডেটকে চিনি, আমার দু একজনের কথা মনেও পড়ছে। তুহিন মন্ডল আছেন, তারপরে রিসেন্টলি উনি আবার আগে গ্রুপ সি তেই ছিলেন, এখন আবার জয়েন্ট ভিডিও জয়েন করেছেন। তারপরে দেবজিৎ সে এক্সিকিউটিভ পেয়েছিল, আমি ইনফ্যাক্ট বহরমপুর গিয়েছিলাম শুট করার জন্য ইন্টারভিউ। তো এরকম প্রচুর সাকসেসফুল ক্যান্ডিডেট আছে, কিন্তু কোথাও গিয়ে যে সমস্ত স্টুডেন্টরা যারা কলকাতাতে বিলং করে না বা কলকাতায় এসে পড়াশোনা করেনি, মফস্বলের ছেলে মেয়ে, তারা কোথাও গিয়ে মনে করে যে হয়তো কলকাতার ইনফ্রাস্ট্রাকচার বেটার হওয়ার জন্য হয়তো পাস করছে সব জায়গা থেকে 2-4 জন করে আছে, কিন্তু আমরা হয়তো পিছিয়ে আছি, আমরা হয়তো পারবো না কম্পিটিশনেতে। তো আমার আপনাকে প্রশ্ন, যে আপনার কি কখনো প্রিপারেশন পিরিয়ডে এরকম মনে হয়েছিল? মনে যদি না হয়ে থাকে, তাহলে যাদের মনে হচ্ছে তাদেরকে কি সাজেশন দেবেন? আর যদি আপনার মনে হয়ে থাকে কখনো, নিজেকে কি রকম ভাবে আপনি মানে পজিটিভলি ধরে রেখেছিলেন? প্রথমত বলি, সত্যি কথা বলতে এরকম কোনোদিন আমার ফিল হয়নি। আমি লাইফে নিজের ফ্যামিলি মেম্বারদের মধ্যেও দেখেছি, আমার এখানে মানে ফ্যামিলি মেম্বারদের মধ্যেও বহুজন কিন্তু আজকে সর্বভারতীয় ক্ষেত্রে বিভিন্ন জায়গায় একাডেমিক্সেই রয়েছে, কিন্তু তারা কিন্তু বিপুল পরিমাণ সাইন করেছে। আমি একটা জিনিস সবসময় জানতাম, মফস্বলটা ম্যাটার করে। একটা মানুষের পটেনশিয়াল, স্কিল, এটাই শেষ কথা নয়। এটার উপর যদি আমরা গুরুত্ব দিতে পারি, তাহলে নেক্সট যেটা হবে, আমাদের কনফিডেন্সটা বাড়বে। কনফিডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ কনফিডেন্সটাই যদি প্রথম চোটটা হারাতে শুরু করে, আমি মফস্বলের ছেলে, কলকাতার ছেলেমেয়েরা তো অনেক বেশি ওয়েল গ্রুমড,
দে নোজ এভরিথিং মাচ বেটার দেন আস, এগুলো ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, হয়তো তারা একটু বেশি ওয়েল গ্রুমড, কিন্তু স্কিল আপনারও কিছু কম নেই। আর গ্রুমিংটা আমরা করি কিসের ভিত্তিতে? আমাদের স্কিলের উপরই না। তাহলে আমার যে স্কিলটা রয়েছে সেটাকে কাজে লাগাবো, সেটাকে আরো ঘষা মাজা করবো, আরো বেশি শাইনিং করব, তাহলেই ওরা আজকে যে জায়গায় আছে সেই গ্রুমড পজিশনটায় আমরাও সেই জায়গায় যেতে পারি। তা আমি বলবো যারা এই ধরনের ভাবনা চিন্তা করে যে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে অনেক এগিয়ে আছে ওরা, এখন সেটা মোটেও নয়। প্রথম বিষয় বলি, বিগত 2-3 বছরে তো দেখছি ইনফ্রাস্ট্রাকচার আর কোনো ম্যাটার নয়। ইনফ্রাস্ট্রাকচার এখন কিন্তু মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। এইটার জন্য আমি প্রথমেই বলবো কনফিডেন্স হারানোর আর কোনো কারণ নেই। সবারই ঘরে ঘরে ইনফ্রাস্ট্রাকচার পৌঁছে যাচ্ছে, ম্যাটেরিয়ালস রয়েছে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে যেখানে বহু টিচার্সরা এবং খুব এলিজিবল টিচাররা এসে টিচারদেরকে গাইড করছে, স্টুডেন্টদেরকে গাইড করছে। খুব ভালো লাগবে তাদের যদি ক্লাসগুলো করা যায় বা তাদের গাইডেন্স গুলোকে যদি আমরা মাথায় রাখি। তাই ইনফ্রাস্ট্রাকচারের অভাব কিন্তু আজকের যুগে একটা প্রবলেম নয়। তবুও বলি, কেউ যদি মনে করে যে আমি প্রত্যন্ত গ্রামের ছেলে, আমার সত্যি ইনফ্রাস্ট্রাকচারের অভাব আছে, বা একটা জিনিস এর সাথে আমি অ্যাড করবো, অনেককেই বলতে দেখেছি যে দাদা আমরা তো অতটা ওয়েল গ্রুমড নই, ইন দ্যাট সেন্স আমরা ইন্টারভিউ গিয়ে তো তেমন কিছু করতে পারি না, আমরা একটু ঘাবড়ে যাই। আমি বলবো যে কোনোদিন আয়নার সামনে দাঁড়িয়ে এটা ভাবার চেষ্টা কর, কেন ঘাবড়ে যাও? কেন ওরা ঘাবড়ায় না, কেন আমরা ঘাবড়ে যাই? আমরা ঘাবড়ে যাই কারণ আমরা প্রথমে ভাবতে লাগি যে আমরা ঘাবড়ে যাবো। এটা নয় যে আমাদের মধ্যে স্কিলের কোনো অভাব আছে। হ্যাঁ, হয়তো বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, আমি নিজে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, ইংলিশটা আমরা হয়তো একটু কম জানি, কিন্তু কেউ যদি চায় নিজের ইংলিশকে ব্রাশ আপ করতেই পারে। সমাজ টাইম লাগবে, সমাজ যদি আমি টাইম দিই আমিও সেই জায়গায় পৌঁছে যেতে পারি। এবং আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে এখানে বলবো যে তোমরা বিশ্বাস করো, ব্রাশ আপ করলে সেই জায়গায় পৌঁছানো যায়। আমি নিজে কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে দেখেছি, আমরা যারা মফস্বলের ছেলেমেয়েরা গেছি, যারা কলকাতায় মেট্রোপলিটনের ছেলেমেয়েরা এসছে, আমরা একসাথে ব্যাচমেট বন্ধুর মতো কাজ করছি, কোনো অংশে কিন্তু আমরা কাজ করতে গিয়ে কোথাও এটা ফিল করিনি আমরা তাদের চেয়ে পিছিয়ে আছি। মফস্বলের বহু ছেলেমেয়ে রয়েছে যারা মেট্রোপলিটনের ছেলেমেয়েদের চেয়েও ডিপার্টমেন্টে অনেক বেশি ভাইটাল কাজ করছে এই মুহূর্তে, এবং হোললি ডিপেন্ডেন্ট অন দ্য স্কিল। তাদের স্কিলের কিন্তু কোনো অভাব নেই। তাহলে তারা কিভাবে করলো? শুধু ওই একটা জায়গা, কনফিডেন্সটা তারা কিন্তু প্রথমেই নামতে দেয়নি, কনফিডেন্সটাকে রেখেছিল এবং ব্রাশ আপ করেছে। কিন্তু যদি আমি প্রথমে এটা ধরে নিই যে না আমি পারবো না, আমার সমস্যা, আমি অতটা ভালো তো জানি না, তাহলে কিন্তু তুমি দুপা প্রথমেই পিছিয়ে পড়ছো। আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে এইখানে বলার থাকবে, কনফিডেন্সটাকে কোনোভাবেই হারতে দেওয়া যাবে। ইন্টারভিউ বোর্ডেও কিন্তু এটাই সবচেয়ে বড় সম্পদ। পরবর্তীতে ইন্টারভিউ নিয়ে যখন আলোচনা করবো আমার নিজের একটা অভিজ্ঞতা এই ব্যাপারে দেব। তাই কনফিডেন্স হারানো যাবে না। স্কিল তোমারও রয়েছে, ভিতরে তোমারও প্রচুর পটেনশিয়াল রয়েছে, জাস্ট ব্রাশ আপ করো, পরিশ্রম করো। পরিশ্রমটা অবশ্যই করতে হবে, পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। পরিশ্রম না করলে কিন্তু এই ওয়েল গ্রুমড জায়গাটায় আসা যায় না। খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন বিষয়টা, এবং আমি দেখেছি যে অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা শুধুমাত্র এই কোথাও গিয়ে একটা হেজিটেশন বা ভয়ের জন্য, খুব ব্রাইট স্টুডেন্ট বা হয়তো খুব ব্রাইট ফিউচার করতে পারে, তারা কিন্তু একটু পিছিয়ে আসে। তো এইটার জন্য আমার মনে হয় তারা অলমোস্ট 100% দিতে পারে না নিজে, হয়তো কোথাও গিয়ে নিজেকে একটুখানি পিছিয়ে রাখে। এই কারণেই কিন্তু অনেক ক্ষেত্রে এই ব্যাপারটা সত্যি হয়ে যায় যখন আমি নিজেই সেটা প্র্যাকটিস করছি। আদারওয়াইজ আমি যদি খুলে মানে নিজের 100% দেওয়ার চেষ্টা করি, আমার মনে হয় সেটা পসিবল এবং তাদের সাকসেসের রেট অনেক বাড়বে। এবং আমরা সবসময় দেখেছি যে গ্রাম বাংলার ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক ধরনের অ্যাডভান্টেজ পায় শহরের ছেলেমেয়ের তুলনায়। তার কারণ কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারের যদি অভাবটাকে আমি ধরে নিই, সেটাও কিন্তু পজিটিভলি ইউজ করা যায়। কারণ অনেক ক্ষেত্রে অনেক বেশি ফোকাস ধরে রাখা, ডিসিপ্লিনড ওয়েতে লাইফ লিড করা, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়। তো প্রত্যেকেরই পজিটিভ এন্ড নেগেটিভ সাইড আছে, প্রত্যেকটারই দিক আছে, তো সেটাকে আমাদের বুঝতে হবে। আচ্ছা, আমরা আপনাকে একটা কথা এখানে জানতে চাইবো যে ধরুন আজকে একটা স্টুডেন্ট যে বারবার করে পরীক্ষা দিচ্ছে, দিয়ে দেখছে যে সে সাকসেসফুল হতে পারছে না, তখন কোথাও গিয়ে সে, তার কাছে দুটো অপশন থাকে। এক হচ্ছে যে সে বসে ডিসাইড করবে যে আমি কন্টিনিউ করবো কিনা, কন্টিনিউ করলে আমার কি কি ভুল আছে সেই জায়গাগুলো খুঁজে বের করে এবং সেগুলোকে রেকটিফাই করা। তো এটা একটা অপশন। আর সেকেন্ড অপশন হচ্ছে যে সে ওই একই ধাঁচে মানে পারসিস্টেন্সটাকে ধরে রাখার জন্য কনসিস্টেন্টলি পড়ে যাবে এবং পরীক্ষা দিয়ে যাবে। তো এই যে কোথাও গিয়ে আমার স্ট্র্যাটেজির গন্ডগোল হতে পারে,
এবং সেটাকে চেঞ্জ করা দরকার, এইটা কিন্তু আমি ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে দেখি না। মানে তারা হয়তো কথাটা বলার সময় বলে, কোথাও গিয়ে ফেল করার পরে কিন্তু বসে অ্যানালিসিস এই জায়গাটা করে না যে কেন ফেল করলো, আর একটু বেশি পড়তে হবে এই মনে করে তারা পড়তে শুরু করে। তো আপনার সাজেশন কি এই ক্ষেত্রে, যারা বারবার করে ফেল করছে তাদের কি কোথাও গিয়ে স্ট্র্যাটেজির গন্ডগোল হচ্ছে না, বা হলে সেটাকে কিরকম ভাবে লোকেট করবে, কিভাবে অ্যানালিসিস করবে? ভালো প্রশ্ন করলেন। প্রথমেই বলি যে যারা ডিসাইড করবে যে আমি অন্য কোনো লাইনে চলে যাব, সেটা তো সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, সেটা নিয়ে তো কিছু আমার বলার নেই। কিন্তু যারা করতে চায়, যারা ফাইট করতে চায় টু দ্য এন্ড, তাদের জন্য আমি বলি অ্যানালিসিসের কথা শুধু মুখে বললেই হয় না, অ্যানালিসিসটাকে খাতায় কলমে নামাতে হয়। আমি যদি কোনো একটা এক্সামিনেশন, ফর এক্সাম্পল আমি প্রিলিমে ফেল করে গেছি, এখন একটা সুবিধা হয়েছে, প্রিলিমের এখন অ্যান্সার কি দেওয়া হচ্ছে। আমি অ্যান্সার কি দেখলাম, বাড়ি এসে দেখে নিলাম যে আমি কি কি অ্যান্সার করেছি। সেই অ্যান্সার কি দেখে আমি ডিসাইড করলাম যে আমি অ্যানালিসিস করব কি আমার এক্সাক্ট প্রবলেমটা ছিল। প্রথম বিষয় তো যেটা, সেটা হচ্ছে সেক্টর ওয়াইজ অ্যান্সার অ্যানালিসিসটা আমাকে করে নিতে হবে। একটা দু তিনটা প্রিলিমের যদি আমি এরকম সেক্টর ওয়াইজ অ্যানালিসিস করি, অন্তত একটা বিষয় খুব সহজে আমাদের চোখে ধরা পড়বে, সেটা হচ্ছে আমার উইকনেসটা এক্স্যাক্টলি কোথায় আছে। অন্য কম্পিটিটররা ওই জায়গায় কত অ্যাভারেজ মার্কস করছে, আমি কি তার থেকে 4-5 নম্বর পিছিয়ে যাচ্ছি? প্রিলিমস এর মতো জায়গায় একটা পার্টিকুলার সেকশনে, ফর এক্সাম্পল আমি যদি ইংলিশটাই ধরে নিই, 4-5 নম্বর পিছিয়ে যাওয়াটাও কিন্তু একটা ডিফিকাল্টি, খুব বড় ডিফিকাল্টি, বিশেষত এখন হাই কাট অফ যুগ, তো ডেফিনেটলি এটা প্রবলেম। দ্বিতীয় বিষয় হচ্ছে, এর তো গেল আমি খাতায় কলমে এটা অবশ্যই ঠিক করলাম যে অ্যানালিসিস করলাম যে আমার কোন সেকশন খারাপ কোন সেকশন ভালো। এবার আমাকে অ্যানালিসিস করতে হবে যে ওই সেকশনটা খারাপ, কিন্তু কেন খারাপ, আমি ল্যাকটা এক্স্যাক্টলি কোথায় করছি, আমি পড়ছিলাম কি। এখানে প্রথমে আমি যেটা বলবো যে একবার বসে ভাবো ভাই, যে আমি যে সাবজেক্টটা পড়ছিলাম বা যে বই থেকে পড়ছিলাম, বইটা ম্যাটার করে না, আমি যদিও বিশ্বাস করি বইটা ম্যাটার করে না, সেই পার্টিকুলার সাবজেক্টটাতে আমি সারাদিনে কিভাবে এফোর্টটা দিচ্ছিলাম, সেই এফোর্ট দেওয়ার মধ্যে আমার শেখা কতটা হচ্ছিল, আমি কি শিখছিলাম, নাকি আমি জাস্ট কোনো একটা জায়গায় ওই এমসিকিউ এর উত্তর করা নিয়ে বেশি ব্যস্ত ছিলাম। শেখাটা কিন্তু বারবার শেখাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি দুটো প্রশ্নের উত্তর যদি থেকে কমও করে আসতে পারি, অন্য জায়গা থেকে মেকআপ করতে পারবো যদি আমার গোটা সিলেবাসটা খুব ভালো করে আয়ত্তে থাকে। হিস্ট্রিতে দুটো পারলাম না তো কি হয়েছে, পলিটি থেকে তুলে নিই, কিন্তু তার জন্য আমার প্রয়োজন গোটা সিলেবাসটার উপর সেই পরিমাণ কমান্ড রাখা। তার জন্য আমাকে বুঝতে হবে যে আমি শিখছি কতটা, শেখায় কোনো প্রবলেম হচ্ছে না তো। আমি একটা জিনিস দেখেছি বহুজনকে, যারা এমসিকিউ প্রচুর পরিমাণ প্র্যাকটিস করে, ভালো এমসিকিউ প্র্যাকটিস করে, কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমি কি কোনোদিন টেক্সটটা খুলে দেখবো না? কখনোই না, টেক্সট তো খুলে দেখতেই হবে। যদি কেউ কেউ আমাকে এটা অনেকেই বলে, দাদা অতটা এমসিকিউ এখন পড়তে হয় টেক্সটও পড়তে হয়, একসাথে দুটো কি করে ম্যানেজ করবো? ওই জন্য আমার প্রিলিমটা হচ্ছে না। আমি এমসিকিউ পড়তে যাচ্ছি তো এটা ভুলে যাচ্ছি, হ্যাঁ ওই এমসিকিউ আমার কমন না এলেই বাদ চলে যাচ্ছে, আবার টেক্সট পড়তে গেলে সিলেবাসই কভার করতে হচ্ছে। আমি বলছি একটা অ্যাপ্রোচ নিয়ে দেখতে পারো, এটা আমার সাজেশন থাকলো। তুমি টেক্সট অন্তত একটা জেনারেল বেসিসে পড়ো, তারপর এমসিকিউ করা শুরু করো। প্র্যাকটিস করছো যে কোনো বই থেকে করো, কোনো বইয়ের কথা আমি আলাদা করে বলবো। প্র্যাকটিস করছো, সেই এমসিকিউ, একটা এমসিকিউ আমার আটকে গেল, আমি সেই এমসিকিউটা নিলাম, পার্টিকুলার ওই জায়গাটা কোনো একটা রেফারেন্স বুক থেকে দেখলাম, অ্যান্সারটা দেখলাম, কিন্তু এখানে কি শেষ? এটা তো ফার্স্ট স্টেজ গেল। সেকেন্ড স্টেজ হচ্ছে ওই অ্যান্সারের সাথে যত অ্যান্সিলিয়ারি ইনফরমেশন রয়েছে গোটাটা আমি দেখে নিলাম। এবার একটু ভেবে দেখতে হবে, এইভাবে যদি আমরা এগোই, তাহলে আমি যে টেক্সটটা পড়েছি অ্যাকচুয়ালি সেই টেক্সটের দুটো জিনিস হচ্ছে, এক তো হচ্ছে আমার একবার রিভিশন হয়ে যাচ্ছে এমসিকিউটা পড়তে গিয়েও, দুই হচ্ছে কোনো কারণে যদি সেই টেক্সটটা পড়তে গিয়ে কোনো একটা পার্টিকুলার জায়গা আমার একটু মিস হয়েও থাকে, বা হয়তো ওই বই থেকে পড়িনি অন্য বই থেকে পড়তে গিয়ে আমি ওই কিছু এক্সট্রা ইনফরমেশন পেলাম, আমার যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা মিটে গেল। এইভাবে যদি আমরা ভাবি এক্স্যাক্টলি আমার পড়ায় কোথায় গন্ডগোলটা হচ্ছে, আমি কোন জায়গাটায় ল্যাক করছি, এইটা যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু এই যে বারবার যারা আনসাকসেসফুল হচ্ছে, তারা কিন্তু নিজেদের ওই যে একটা কি বলবো একটা স্যাচুরেশন পয়েন্ট চলে আসে, তো সেই স্যাচুরেশন পয়েন্টটাকে ছাপিয়ে যেতে পারবে। তার জন্য স্টেপ 1 সেলফ অ্যানালিসিস, কোন সেকশন আমার ভালো কোন সেকশন খারাপ। স্টেপ 2 আমি শিখছি কতটা আর কিভাবে শিখছি, এইটার উপর নজর দেওয়া। এবং এখানে অবশ্যই ইন্ডিভিজুয়ালিটি ম্যাটার করে, কারণ প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা ভাবে শেখে, যেভাবে খুশি শিখতে পারে একটা স্টুডেন্ট,
কিন্তু শিখছে কতটা এটাই important। আমি জাস্ট আমার একটা সাজেশন দিলাম, হয়তো কারোর জন্য এটা ভালো লাগবে, কারোর কাজে লাগবে, হয়তো অন্যদের কাজে নাও লাগতে পারে। আমি জাস্ট বলবো এই দুটো জিনিসকে ফোকাস করতে। অনেক ক্ষেত্রেই যখন আমরা স্টুডেন্টদের ক্ষেত্রে দেখি যে বইয়ের ক্ষেত্রে তারা কোথাও গিয়ে মনে করে যে পার্টিকুলার এই সাবজেক্টের জন্য এই বইটা, এবার যারা ওই বইটা পড়তে পারছে না, বিশেষ করে যাদের ল্যাঙ্গুয়েজ ইস্যু হওয়ার জন্য, যেমন আমি যদি বলি যে কিছু স্টুডেন্ট বলছে জীবন মুখোপাধ্যায় পড়তে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, সে রাজীব আহির পড়তে পারছে না। এখন রাজীব আহির বাকি হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে স্টুডেন্টরা পড়ছে এবং তারা বলছে রাজীব আহিরটা বেস্ট হবে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের জন্য, বা হয়তো পুনাম দাওয়াল দাহিয়ার বইটাতে কমফোর্টেবল ফিল করছে না, সেজন্য বাংলা একটা বই বিশেষ করে জীবন মুখোপাধ্যায় চুজ করছে। কোথাও গিয়ে সেটা চুজ করার সাথে সাথে স্টুডেন্টদের এই অ্যাটিটিউডটা দেখেছি, তারা মনে করছে যে আমি এটা ইনফিরিয়ার কোয়ালিটির বই, নট ইন সেন্স অফ কোয়ালিটি বাট লাইক, মানে এই পরিস্থিতিতে এইটা হয়তো মোর সুইটেবল হতো এই বইটা, সেটা আমি চুজ করতে পারছি না ডিউ টু আমার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বা কিছু। তো তাদের ক্ষেত্রে আপনি কি সাজেশন দেবেন? প্রথম পয়েন্ট হচ্ছে যে বাংলা বা ইংরেজি এই ভার্সনে কি পার্টিকুলার কোনো একটা ভার্সনে আপনি পড়তে বলবেন, নাকি বাংলাতেও পড়তে পারে, অসুবিধা নেই, এটা একটা কোয়েশ্চেন। এর সাথে অ্যাসোসিয়েটেড সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে বই চুজ করার ক্ষেত্রে যদি কেউ মনে করে যে এই বইটাতে আমি কমফোর্টেবল, সেইটা পড়েও কি পসিবল ওই নলেজটা গেইন করা, আপনি যেটার কথা বলছেন? এক্ষেত্রে আমার অ্যান্সারের দুটো অংশ রাখবো। এক হচ্ছে আমি কম্পালসারির জন্য একরকম অ্যান্সার দেবো, অপশনালের ক্ষেত্রে কিন্তু আমার অ্যান্সারটা একটু পাল্টে যাবে। কম্পালসারিটা আমি আগে এক্সপ্লেন করি। বইটা আমার মত একটা বড় ম্যাটার করে না। আমরা যদি খুব সূক্ষ্মভাবে বিচার করি, আমরা দেখব জীবন মুখোপাধ্যায়ের বইও যে ইনফরমেশনটা থাকে, রাজীব ভাই বা পুনানু দালাল ভাইয়ার বইও সেই ইনফরমেশনটাই থাকে। কারণ হিস্ট্রিটা তো আলাদা হতে পারে। হ্যাঁ, এখন কেউ বলতে পারে দাদা ওই বইটাই তো ভুল থাকে একটু বেশি, এই বইটাই কম। কোনো বই পৃথিবীতে পারফেক্ট হয় না, কোনো বই ফ্ললেস হয় না, আর কোনো বই এমন হতে পারে না যাতে 100% ইনফরমেশন আছে, হতেই পারে না। এরকম কোনো বই পৃথিবীতে কোনো সাবজেক্টে নেই। আমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমি কিসে কমফোর্টেবল ফিল করি। কারণ বারবার বলছি, শেখাটা বেশি ইম্পর্টেন্ট। আমি যখন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পড়ছি, আমি পার্টিকুলার একটা সোশ্যাল মুভমেন্টের উপর পড়ছি, হয়তো ব্রাহ্ম সমাজের উপর পড়ছি, তো আমাকে জানতে হবে ব্রাহ্ম সমাজটা কি, ভ্যারিয়াস অ্যাসপেক্টস গুলো কি কি ছিল, রামন রায়ের প্ল্যানটা কি ছিল, কিভাবে ভাঙলো, এই জিনিসটা আমাকে। ইনফরমেশনটা যদি আমার মাথায় থাকে, আমি বাংলায় পড়ি বা ইংলিশ, অ্যান্সার তো আমি করতেই পারবো। কারণ এমনটা নিশ্চয়ই নয় আমাদের মধ্যে কেউ আছে যে বাংলায় পড়লে ইংলিশে অ্যান্সার করতে পারে না, একদমই নয়। এই ধারণাটা, এই ইনফেরিয়রিটি কমপ্লেক্সটা প্রথমেই কিন্তু আমাদেরকে অমিট করতে হবে আমাদের মধ্যে থেকে, না বই কি পড়ছি সেটা ম্যাটার করে। আরেকটা বিষয়, একটা বইয়ে স্টিক করাটা খুব ইম্পর্টেন্ট। আমি দেখেছি বহু অ্যাসপিরেন্ট বারবার বই চেঞ্জ করে। এর ফলে হয় কি, একটা খুব টেকনিক্যাল প্রবলেম বলি, এর ফলে হয় এই চ্যাপ্টারটা ওখান থেকে পড়ছে, ওই চ্যাপ্টারটা ওখান থেকে পড়ছে, কোনো না কোনো ভাবে বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন অংশ বাদ যাচ্ছে, বা কোনো চ্যাপ্টারই হয়তো অনেক সময় বাদ যায় পরীক্ষার আগে। কারণ তারা অ্যাকচুয়ালি ওইভাবে, মানে কি বলবো, খেইটা হারিয়ে ফেলে মাঝখান থেকে, কোন জায়গাটা কোথা থেকে পড়লাম, কতটা আমার পড়া হয়েছিল, এই ভুলটা করা যাবে না। যে কোনো একটা বই নি, যে বইটা আমি কমফোর্টেবল করছি, কারণ যে বইটা আমি কমফোর্টেবল করি সেই বই পড়তে আমাদের সবসময়। যেমন ধরুন গল্পের বইয়ের ক্ষেত্র, যে গল্পের বই পড়তে আমাদের ভালো লাগে, আমার ডিটেকটিভ স্টোরিজ পড়তে ভালো লাগে, তো আমার ডিটেকটিভ স্টোরিজ এর বই পড়তে বেশি ভালো লাগবে। আমি এক রাতে একটা উপন্যাস শেষ করে দিতে পারি, কিন্তু দেখা গেল অন্য কারোর রোমান্টিক স্টোরিজ পছন্দ, সে ওটা শেষ করতে পারে, সে ডিটেকটিভ স্টোরি শেষ করতে পারে না। ঠিক তেমনি বই যে আমার ভালো লাগে সেটা আমি পড়ায় ইন্টারেস্টটা পাবো, তবে গিয়ে আমার জানাটা হবে। এটা হলো আমার কম্পালসারি ক্ষেত্রে বলা। অপশনালের ক্ষেত্রে আমার উত্তরটা একটু অন্য ধরনের হবে। এখানে একটা সমস্যা আছে, দেখুন আমার অপশনাল সোশিওলজি, সোশিওলজি অপশনাল পড়তে গিয়ে আমি যেটা দেখেছি, অ্যাকচুয়ালি সিভিল সার্ভিস ওরিয়েন্টেড বুকস বাংলা মিডিয়ামে খুব অল্প আছে। এখন তার মানে কি বাংলা মিডিয়ামের বই পড়ে কোনোদিন উত্তর করা যাবে না? একদমই নয়, উত্তর করা যাবে, কিন্তু সেটা একটু টাইম টেকিং হয়ে যায়। সেটা নিয়ে একটা মানুষকে অনেক বেশি এক্সপেরিমেন্টেশনের মধ্যে যেতে হবে, তো টাইমটা তো আমাদের কাছে ডেফিনেটলি একটা ফ্যাক্টর। সেই জন্য এখানে বলি কি, এখানে অবশ্যই আমি সবাইকে এটা রেকমেন্ড করি, যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় অল ইন্ডিয়া বেসিস বুকগুলো, এবং সেগুলো ডেফিনেটলি ইংলিশেই হয়, সেক্ষেত্রে এই বইগুলোকে একটু ফলো করা সুবিধাজনক, কারণ তাতে আমাদের টাইমটা অনেকটা বেঁচে যায়।
এই জন্য আমার কম্পালসারি এবং অপশনালের ক্ষেত্রে অ্যাপ্রোচটা আমি একটু আলাদা। কম্পালসারির ক্ষেত্রে যা কমফোর্টেবল মনে করতে পারে একটা স্টুডেন্ট সেটাই করবে, অপশনালের ক্ষেত্রে একটু ভেবে নেওয়ার দরকার কোনটাতে আমার লাভ আছে। খুবই ক্লিয়ারলি এক্সপ্লেন করলেন, এবং আমরা যখনই দেখছি যে স্টুডেন্টরা বারবার করে বই ব্যাপারটা কে এরকম ভাবে নিচ্ছে যে এই বইটা পড়লেই বোধহয় পাস করা যাবে, তখন কিন্তু তাদের মধ্যে অন্যান্য জিনিসে এফোর্ট দেওয়ার চান্সটা অনেক কমে যাচ্ছে। মানে এমসিকিউ প্র্যাকটিস করবো, বারবার করে রিভাইজ করবো, এই ব্যাপারটা নয়, যেন এইটাই একটা বই যেটা আমি পিক করে নিয়ে কোনোভাবে যদি ঢুকিয়ে নিতে পারি আমার মাথায় তাহলেই পারবো, এবং আলটিমেটলি সেইটা কিন্তু খুব একটা কাজে লাগছে না। এবং আপনার এই স্ট্র্যাটেজিটা যদি স্টুডেন্টরা আজকে ফলো করে তারা বুঝতে পারবে যে নলেজটা মোর ইম্পর্টেন্ট, আর সেটা যে কোনো বই থেকেই পাওয়া যেতে পারে। এবং ভিউয়ার্সদেরকে বলবো, স্টুডেন্টদেরকে বলবো যে স্যার এখানে যেটা বেসিক্যালি মিন করছেন সেটা হচ্ছে যে তোমার টার্গেট হচ্ছে নলেজ, এই নলেজটা তোমাকে গেইন করতে হবে, কনসেপ্ট তৈরি করতে হবে, তবে গিয়ে তুমি কিন্তু মনে রাখতে পারবে, কারণ অ্যাবস্ট্রাক্ট ইনফরমেশন মনে রাখা আমাদের জন্য কঠিন। তাই কনসেপ্টটাকে আমাদেরকে বুঝতে হবে, যে কোনো বই থেকে পড়ো, যে কোনো বাংলা বা ইংরেজি ডাজন্ট রিয়েলি ম্যাটার। অপশনালের ক্ষেত্রে অবশ্যই ন্যাশনাল লেভেলের ইংলিশ মিডিয়ামের বইগুলোকে বা ইংলিশ ভার্সনের বইগুলোকে প্রেফারেন্স দেওয়া যেতে পারে, এই ব্যাপারটা। তো আমরা একদম আজকের এই আলোচনার শেষের দিকে চলে এসেছি। আমরা খুব কুইকলি আপনার কাছ থেকে জানতে চাইবো যে বেশ কয়েকটা সাবজেক্টের ক্ষেত্রে আপনার টিপস, যেহেতু আপনি নিজে ম্যাথমেটিক্সে অনার্স করেছেন, এবং ম্যাথের ক্ষেত্রে আমি সবার আগে জানতে চাইবো পেপার 6 এর কথা যদি বলি, যে সমস্ত স্টুডেন্ট মানে একদম ধরে নিন যে ম্যাথে কখনোই ভালো ছিল না মানে মাধ্যমিক পর্যন্ত, পরবর্তীকালে সে আর্টস বা কমার্স নিয়ে পড়েছে, সে যখন ডব্লিউবিসিএস দিচ্ছে, প্রিলিমস ক্লিয়ার করছে এবং মেন্স দিচ্ছে, পেপার 6 এর ক্ষেত্রে তাকে কতটা ট্রান্সফর্ম করতে হবে নিজেকে। মানে যদি আমরা মার্কেটে অ্যাভেলেবল বইগুলো কথা ভাবি, যেমন ফর এক্সাম্পল আগরওয়ালের যে বই আছে, বা আমরা টাইরার যদি বইয়ের কথা বলি, সেই বই থেকে সিম্পল ভাবে বাড়িতে বসে প্র্যাকটিস করলেই কি হয়ে যাবে? কারণ আমরা ধরেই নিচ্ছি যে একজন স্টুডেন্ট যে আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, সেই স্টুডেন্ট যার কথা আমরা বলছি সে বাড়িতেই প্র্যাকটিস করছে, মানে সে সেলফ স্টাডি করে। তো সেই ক্ষেত্রে তার কি কোনো গাইডেন্স দরকার? কারণ ম্যাথের অনেক শর্ট ট্রিক্স আছে, টাইম সেভ করার জন্য অনেক টেকনিক আছে, সেগুলো কি কোথাও গিয়ে শিখতে হবে, নাকি সেটাও পসিবল বাড়িতে তৈরি করা? বাড়িতে তো প্রথম কথা সেলফ স্টাডিতে সবকিছুই পসিবল বলে আমি মনে করি, বাট এটাও সেলফ স্টাডি করতে আর সবারই তো সমান ব্যাপার থাকে না। এখন যে ছেলেটা ম্যাথে খুব ভালো, তার বাড়িতে বসে ম্যাথ করাটাই ভালো, কিন্তু যে সত্যিই ম্যাথে ছোট থেকে একটু দুর্বল, তার ক্ষেত্রে অবশ্যই কোনো গাইডেন্স নেওয়ার প্রয়োজনীয়তা আছে, এটা সে ঠিক করবে। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, আপনি যে প্রসঙ্গটা আনলেন যে যারা খুব দুর্বল তারা কি করবে, এই প্রশ্নটাও আমাকে বহুজন করেছে ম্যাথের ক্ষেত্রে, বিশেষত ম্যাথ এবং জিআই এর ক্ষেত্রে। আমি একটা সাজেশন দিতে পারি, যেটা হয়তো এই দুর্বল যারা অত্যন্ত ফিল করে তাদের জন্য যথেষ্ট বেনিফিট হতে পারে এবং খুব বেশি টাইমও লাগবে। একটা সপ্তাহ আমার একটা প্ল্যান থাকবে, একটা সপ্তাহ, একটা উইক প্ল্যান থাকবে। আমি একটা উইকে বেশি না, মাত্র 50টা ম্যাথ, 50টা ম্যাথ, 50টা জিআই। কিভাবে 50টা ম্যাথ কি একটা চ্যাপ্টার থেকে করবো না? কারণ যারা ম্যাথে উইক তাদের ক্ষেত্রে আমি যে বেসিক সমস্যাটা দেখেছি, তারা ম্যাথ শিখতে পারে না, এটা তো হতে পারে না, পরবর্তীতে কোনো না কোনো কারণে প্রসেস গুলো ভুলে যায় তারা। রেগুলারিটিটা না থাকা তাদের কাছে হয় সবচেয়ে বড় সমস্যা। তা আমাকে রেগুলারিটির দিকে লক্ষ্য দিতে হবে। এই যে 50টা ম্যাথের কথা বললাম, এই 50টা ম্যাথকে আমি হয়তো 5টা ম্যাথ একটা, এইভাবে 10টা চ্যাপ্টারে ভাগ করে দিই। ফার্স্ট উইকে, উইক 1-এ আমি এরকম 10টা চ্যাপ্টার থেকে প্রফিট আর লস 5টা, ইন্টারেস্ট 5টা, এইরকম 5টা করে ম্যাথ হলো। যে কোনো বই ফলো করছি আমি, আরএস আগরওয়াল হতে পারে, এম টাইরা হতে পারে, বাংলা কোনো বই হতে পারে, সেই বই থেকে 10টা। সারা সপ্তাহে কোন দিন কিভাবে ইউটিলাইজ করবে সেটা সম্পূর্ণ ক্যান্ডিডেটের নিজের ব্যাপার, কিন্তু এইভাবে আমি 50টা ম্যাথ কমপ্লিট করবো। উইক 2, সেকেন্ড উইকে এসে আমরা করলাম কি, ওই 10টা চ্যাপ্টারের পরে মোটামুটি আমাদের সিলেবাস ওই 18-20টা চ্যাপ্টারই থাকে ম্যাথের ক্ষেত্রে, আমি যেটুকু দেখেছি। আরো 10টা চ্যাপ্টার, বাকি যে 10টা চ্যাপ্টার আছে সেখান থেকে 5টা করে আমি ম্যাথ প্র্যাকটিস করলাম। উইক 3 আর 4-এ এই 1 আর 2 এর ব্যাপারটা রিপিটেশন হবে, 5-6 থেকে আবার রিপিটেশন হবে। এইভাবে যদি করা যায়, আমার মত তাতে করে হয় কি, যারা উইক ম্যাথে তারা প্রত্যেকটা ম্যাথের সাথে, আপনি একটু হিসাব করে দেখুন যে 2 সপ্তাহের মধ্যে প্রত্যেকটা ম্যাথের প্যাটার্নের সাথে বা প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথের সাথে তাদের একবার করে অন্তত ইন্টারাকশনটা হচ্ছে, তাতে তারা মনে রাখতে পারবে প্রসেস গুলো কি।
শর্টকাট মেথড আমরা সব জায়গায়, কোনো টিচারের কাছে গেলে বা কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে হেল্প নিলেও ডেফিনেটলি এখন খুব ভালো শর্টকাট মেথড পাওয়া যায়, কিন্তু মেথডটাও মনে রাখতে হয়। বিশেষত যারা ম্যাথে দুর্বল তারা মেথডটা মনে রাখার ব্যাপারে একটু বেশি ওয়ার্ক করে, সেক্ষেত্রেও এই রিভিশনটার প্রয়োজন আছে। আর রিভিশনটা আমি কিভাবে দেবো? রিভিশনটা কখনোই এইভাবে দেবো না যে একই চ্যাপ্টার থেকে আমি 50টা 100টা টানা অঙ্ক করছি, কারণ দেখা যাচ্ছে 6 মাসের মাথায় কি ওই 1 মাসে আর 2 মাসের মাথায় যে অঙ্কগুলো করেছিলাম ওগুলো ভুলে গিয়েছি। প্রতি চ্যাপ্টার থেকে 5টা, বেশি নয়, 5টা 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 5টা, রোটেশনটা যেন খুব ভালোভাবে হয়, খুব স্পন্টেনিয়াসলি রোটেট করাতে পারি। সেম জিনিসটা আমরা জিআই এর ক্ষেত্রেও করবো। এমসিকিউ প্র্যাকটিস করলাম যথেষ্ট, কারণ আমি যেটা মনে করি জিআই খুব বেশি শিখার প্রয়োজন পড়ে এরকমটা অতটা নয়। জিআই মোস্টলি সবাই নিজের মতো করে করতে পারে, হ্যাঁ কিছু ট্রিক্স আছে, বা কেউ যদি মনে করে যে আমার পার্টিকুলার এই জিআই, ফর এক্সাম্পল আমি নিজের উদাহরণ দিই, আমি সিলোলিজমের জায়গাটায় আমি একটু দুর্বল আছি, তো সেটার জন্য আমি স্পেশাল এফোর্ট দিলাম, সেটা আলাদা বিষয়। কিন্তু রোটেশনটা আমাকে রাখতে হবে। রোটেশনটা থাকলে যারা দুর্বল স্টুডেন্ট তাদের কিন্তু আমার যেটা মনে হয় পরীক্ষার হলে গিয়ে যে এটা জানা অঙ্ক কিন্তু আমি ফরম্যাটটাই ভুলে গিয়েছি, এই জিনিসটা কিন্তু আর হবে না। এবং আমার মনে হয় এতে করে কিন্তু তারা অনেকটা বেশি অ্যান্সার করতে পারবে। ইনফ্যাক্ট যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের কাছাকাছিও অ্যান্সার করে দিতে পারে। এটা আমার তরফ থেকে একটা সাজেশন থাকলো ক্যান্ডিডেটসদের প্রতি। খুবই সুন্দর সাজেশন দিলেন স্যার, এবং প্রচন্ড রকম সাইন্টিফিক অ্যাপ্রোচ এটা একটা। তো স্টুডেন্টদেরকে বলবো তোমরা ম্যাথের ক্ষেত্রে শুধু নয়, অন্যান্য অবশ্যই যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তোমরা প্রবলেম যারা যারা ফেস করছো তারা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করো। এবং আমি রিকোয়েস্ট করব যে স্যার যাতে করে তোমাদের বেশ কিছু কমেন্টের উত্তর দেওয়ার জন্য একটু সময় বের করেন, এবং তোমরা তোমাদের যে কোনো ধরনের যদি সাজেশনের দরকার হয়, যা যা ব্যাপারে প্রবলেমে পড়ছো রিলেটেড টু ইয়ার প্রিপারেশন, তো তোমরা অবশ্যই কমেন্টেতে জানতে চাও। তো সেখানে অবশ্যই স্যার যদি উত্তর দেন তাহলে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আমরা এই আলোচনাটা একদম শেষের দিকে আছি, যেটা আমি একটু আগেই বললাম, তাই আমরা খুব কুইকলি আরো একটা দুটো সাবজেক্টের ব্যাপারে জানতে চাইবো। যেমন কারেন্ট অ্যাফেয়ার্স একটা ডাইনামিক একটা এরিয়া, এবং অনেকেরই পছন্দ নয়। মানে অনেক স্টুডেন্টের সাথে আমি ইন্টারঅ্যাক্ট করেছি, খবর কাগজ পড়া, এবং এটা হেক্টিকও, এটাও মানতে হবে যে একটা বড় খবর কাগজ আমাকে যতক্ষণ আমি জাস্ট নিউজটা জানার জন্য পড়ছিলাম ঠিক আছে, ঠিক ছিল, যেই না ব্যাপারটাকে আমাকে একাডেমিক্যালি পড়তে হবে কিছুটা, বা আমাকে পরীক্ষার জন্য মনে রাখার জন্য পড়তে হবে, তখন কিন্তু মুশকিল। কারণ এটা একটা এক্সট্রা বার্ডেন যে আমি এমন একটা ইনফরমেশন নেবো যেটা সামনের বছর আবার কাজে লাগবে না, এই বছরের পরীক্ষা দিয়ে আমি কাজে লাগিয়ে ফেলতে হবে, তার থেকে কোয়েশ্চেন আসবে কি আসবে না জানি না। এবার খবর কাগজ আমি কাট আউট রাখতে পারছি না, অনেক হারিয়ে যাচ্ছে, আমাকে নোট করে রাখতে হচ্ছে, বা আমাকে কখনো কোনো ম্যাগাজিন ফলো করতে হচ্ছে। তা আপনার সাজেশন কি যে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য স্টুডেন্টরা কি করবে? প্রথমেই বলি, নিউজ পেপার যারা ফলো করতে পারে তারা এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং। আমি বলবো আমি নিজে ফলো করতে পারি না, তো নিউজ পেপার ফলো করে কারেন্ট অ্যাফেয়ার্স করতে পারলে খুব ভালো, কিন্তু অতটা হার্ড ওয়ার্ক করা সবসময় সম্ভব হয় না। সেক্ষেত্রে আমার যে গাইডেন্সটা রইবে সেটাতে আমি নিজেও যেটা করেছি, আমি প্রতি মাসের যে কোনো ম্যাগাজিন ফলো করতাম, প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স জাস্ট একটা ম্যাগাজিন থেকে একটু পড়ে রাখা বা দাগ দিয়ে রাখা, জাস্ট একবার চোখের দেখা দেখে। কারণ আপনি যেটা বললেন একদম ঠিক, কারেন্ট অ্যাফেয়ার্স খুব ডাইনামিক। পরীক্ষার আগে 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা সবাই করছি, কিন্তু নেক্সট এক্সামে তো সেটার 80 to 90% আর কাজে লাগছে না। এক্স্যাক্টলি আমি পরীক্ষার আগে ওটাকে কাজে লাগাতে পারলে আমার লাভ, কারণ সারা বছর ওটা আমার কাছে অ্যাসেট হবে না। হিস্ট্রি আমার কাছে অ্যাসেট, পলিটিক্যাল সায়েন্স অ্যাসেট, জিওগ্রাফি অ্যাসেট, কিন্তু এটা অ্যাসেট হবে না। আমি যেটা করতাম, আমি প্রত্যেকটা ম্যাগাজিন নিতাম, প্রতি মাসের ম্যাগাজিন জাস্ট একবার পড়ে রাখতাম, চোখ দেখার, চোখ বুলিয়ে রাখার মতো করে জাস্ট পড়ে রাখা, দাগ দিয়ে রাখলাম ইম্পর্টেন্ট কারেন্ট, বিশেষত যে ওয়ান লাইনার গুলো খুব বেশি আসার সম্ভাবনা থাকে। আমরা সবাই জানি ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস এর কিন্তু অনেকটা ডিফারেন্স আছে এই ব্যাপারে। ইউপিএসসি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু হাইলি অ্যানালিটিক্যাল, ডাব্লিউবিসিএস এর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি কি বলবো ওয়ান লাইনার বেসিস, এবং সহজ কারেন্ট অ্যাফেয়ার্স অনেক আসে। আমাকে সবসময় মাথায় রাখতে হবে, এক্সামিনেশন হলে সহজ কোয়েশ্চেন না পারাটা কিন্তু একটা বড় পেনাল্টি। কঠিন কোয়েশ্চেন 90% স্টুডেন্টই অ্যান্সার করতে পারে না, কিন্তু যদি আমি এমন কোয়েশ্চেনে অ্যান্সার করতে পারলাম না যেটা 90% স্টুডেন্টই করে, তার মানে আমি পিছিয়ে পড়বো। তাই এইটাকে সবার আগে, এইগুলোকে আমি দাগ দিয়ে রাখতাম, পরীক্ষার ঠিক 1 মাস আগে এসে সেটাকে আমি রিভিশন করতাম। এইবার রিভিশন করতে গিয়ে দেখা যায় কি কারেন্ট অ্যাফেয়ার্সটা হিউজ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি যেটা করতাম কি, একটা সাজেশন দিতে পারি যে এই মুহূর্তে অন্তত পরীক্ষাটা আমাদের এমসিকিউ প্যাটার্নে আছে, যদিও যারা ইউপিএসসি দেয় তাদের ক্ষেত্রে এটা লাগু হবে না।
এমসিকিউ প্যাটার্নের একটা বড় সুবিধা হলো অ্যান্সারটা দেখে কিন্তু অপশন গুলো দেখে অ্যান্সার অনেক সময় মনে চলে আসে। তো আমার যদি মনে হয় যে খুব ওয়ার্কলোড হয়ে যাচ্ছে, প্রচুর মনে থাকছে না, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোকে তো আমি ভালো করে মনে রাখার চেষ্টা করব, কিন্তু যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলোর ক্ষেত্রে আমি অ্যাটলিস্ট চোখের দেখা দেখে যাবো, যাতে পরীক্ষার হলে গিয়ে অ্যাটলিস্ট এমসিকিউটা দেখে আমার উত্তরটা মনে পড়ে যায়। আর একটা বিষয় বলি, কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জায়গা যেখানে কিন্তু আমি দেখেছি মোস্ট অফ দ্য স্টুডেন্টই পরীক্ষা দিয়ে কিন্তু স্যাটিসফাইড হয় না। কি জানি কেন মোস্ট অফ দ্য স্টুডেন্টই স্যাটিসফাইড হয়। যারা সাকসেসফুল তাদের সাথে কথা বলে দেখেছি, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে সবারই একটা হ্যাঁ ভালো দিয়েছি, কিন্তু এই কিন্তু কিন্তু ব্যাপারটা থেকেই যায়। তো কিন্তু কিন্তু ব্যাপারটা অন্য সমস্ত ক্যান্ডিডেটস এর মধ্যেই থাকতে পারে, এটা নিয়ে ভাবলে হবে না। 100 অ্যান্সার না করতে পারলেও হবে, কিন্তু যেন আমি 100-তে 80 to 90% অ্যান্সার করতে পারি, এই চেষ্টাটা রাখতে হবে। আর যেন কমন জিনিসগুলো যেগুলো সবাই পারবে সেটা যেন কোনোভাবেই বাদ না যায়, তাহলে কিন্তু কম্পিটিশন অনেকটা পিছিয়ে যাবে। খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করলেন। আমরা একদম শেষ প্রশ্নে চলে আসছি আজকের এই পর্বের, এবং স্টুডেন্টদেরকে বলবো যে তোমরা পরের এপিসোডটা অবশ্যই দেখো, যেখানেতে আমরা শুধুমাত্র ইন্টারভিউ প্রিপারেশন বা অপশনাল স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব তাই নয়, একই সাথে বর্তমানে স্যার যিনি অলরেডি কর্মরত এসিটিও পদে আছেন সেই পদের ব্যাপারেও আমরা জানবো, যে কমার্শিয়াল ট্যাক্সের বিভিন্ন ধরনের কাজকর্ম কিরকম হয়, আফটার সিলেকশন ট্রেনিং কিরকম হয়, এবং কাজটা কতটা চ্যালেঞ্জিং, এই সমস্ত ব্যাপারেও আমরা জানবো, ওনার ডিরেক্ট অভিজ্ঞতা শুনবো আমরা। তাই আজকের এই পর্বটার পরে অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো, এবং বন্ধু বান্ধবের সাথেও এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে করে এই ভিডিওটা দেখার পাশাপাশি পরবর্তী ভিডিওটা তারা দেখতে পারে। এবং তোমরা নিচে অবশ্যই কমেন্ট করো, তোমাদের প্রবলেম জানিও। আমি পার্সোনালি স্যারকে রিকোয়েস্ট করবো যাতে করে উনি বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় বের করতে পারেন। তো একদম শেষ প্রশ্ন, যে আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের কথা ভাবুন, মানে আপনি যেরকম সেরকম স্টুডেন্টদেরও বেশ কিছু অসুবিধা থাকে। আমি স্পেসিফিক্যালি তাদের জন্য জানতে চাইবো যে আপনার কোন সাবজেক্টটাকে মোস্ট চ্যালেঞ্জিং লেগেছে এবং সেইটাকে কিরকম ভাবে আপনি হ্যান্ডেল করেছেন। অ্যাপার্ট ফ্রম কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে আমারও একটু বিরক্তি লাগতো, অ্যাপার্ট ফ্রম কারেন্ট অ্যাফেয়ার্স ইট ওয়াজ ইকোনমিক্স। ইকোনমিক্সটা আমাদের সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের মনে হয় 90% স্টুডেন্টদেরই সেম সমস্যা, ইকোনমিক্সটাই সবচেয়ে কঠিন লাগে। তো আমি ইকোনমিক্সের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি করেছিলাম সেটা হচ্ছে বেসিক জিনিসগুলোকে সবার আগে ঠিক করার চেষ্টা করেছিলাম। কারণ আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, ইকোনমিক্স নিয়ে যেটুকু আমার পড়াশোনা খুব সামান্য হলো, এক্সপার্টরা অনেক ভালো বলতে পারবে, ইকোনমিক্স কিন্তু এমন একটা জায়গা যেখানে কনসেপ্ট না থাকলে কিচ্ছু করা যায় না, কোনো অ্যান্সার করা যায় না। তাই কনসেপ্ট গুলোকে নেওয়ার জন্য আমি যেটা করেছিলাম, আমি বলেছি যে বাংলা বই, যদি কোথাও বাংলা বই থেকেও পড়তে ইচ্ছা হয়েছে পড়েছি, ইংলিশ বই তো অবশ্যই ফলো করেছি, যে কোনো জায়গা থেকে আমি কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করতাম। ডেফিনেটলি এখানে সমস্যা হতো, বেগ পেতে হতো অনেকটাই। তো ইকোনমিক্স এর ক্ষেত্রে আমার একটা সাজেশন সবারই জন্যই থাকবে, সেটা হচ্ছে যখন পার্টিকুলারলি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে বিশেষত ইকোনমিক্স কে প্রথম থেকে দেখছে শিখছে, তখন প্রত্যেকটা ইকোনমিক্স আমি যেটা পড়ছি সেই জিনিসটা যেন মাথার মধ্যে একটু অ্যাপ্লিকেশন করার চেষ্টা করি। আমি এই যেমন উদাহরণটা দিচ্ছিলাম যে জিডিপি আর জিএনপি ডিফারেন্স কি, আমি যেন মাথার মধ্যে ভাবি যে কোন মানুষটার ইনকামের ক্ষেত্রে জিডিপি তে মানে ধরা হবে আর কোনটা জিএনপির ক্ষেত্রে ধরা হবে। বাড়ি বসে একটু ভাবতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, কারণ অ্যাপ্লিকেশন না করলে এই কনসেপ্ট গুলো কিন্তু আমাদের মনে থাকবে না। রেগুলার পড়ছি, সবাই অন্য ধরনের কাজ করে, ফ্যামিলিতেও মানুষের ইনভলভমেন্ট থাকে, এমন নয় যে আমরা শুধুমাত্র পড়াশোনায় করি, আমরা কিন্তু ভুলতেও থাকি, সবাই ভুলতে থাকি। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে প্রচুর কোশ্চেন করলে আমি হয়তো অনেক উত্তর দিতে পারবো না। তো আমাদেরকে কনসেপ্টটাকে এমন চেষ্টা করতে হবে যেখানে আমরা সাধারণ কনসেপ্ট গুলো যেন মাথার মধ্যে থাকে। টিভিতে একটা আলোচনা চলছে ইকোনমিক কোনো বিষয়ের উপর, আমার যেন মাথার মধ্যে আসে, ও আচ্ছা এই ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ এই ব্যাপারটা তো এইভাবে হবে। তাই পড়ার চেয়েও বেশি অ্যাপ্লিকেশনটা মাথার মধ্যে করতে হবে। তাতে যদি পড়াটা একটু স্লো হয়, তাতে যদি আমার এমসিকিউ প্র্যাকটিস করার টাইমটা একটু কমে যায়। কারণ ইকোনমিক্স এমন একটা সাবজেক্ট, আমার মনে হয়েছে বেসিক্সটা ঠিকঠাক না করতে পারলে আমাদের মতো সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েদের ক্ষেত্রে বা যারা ইকোনমিক্স পড়েনি সবারই ক্ষেত্রে খুব অসুবিধা। খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলেন, এবং একই সাথে আমি কোয়েশ্চেনটা করার সময় আমি কিন্তু এটা কোথাও গিয়ে এক্সপেক্ট করছিলাম যে আপনি হয়তো ইকোনমিক্স এর কথাই বলবেন, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টেরই এটা প্রবলেম। শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয়, নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা ইকোনমিক্স পড়েনি, এখন ইকোনমিক্স এর বেশ কয়েকটা ব্যাপার আছে, যেমন যদি দেখি ইকোনমিক্স এর একটা স্ট্যাটিক পোর্শন, থিওরিটা একটা ডাইনামিক পোর্শন, একটা ইকোনমিক্স অ্যাজ এ থিওরি, একটা ইন্ডিয়ান ইকোনমি,
আবার ইন্ডিয়ান ইকোনমির মধ্যে বিভিন্ন ভ্যারাইটি, কোথাও গিয়ে প্ল্যানিং এর একটা জায়গা, আবার কোথাও গিয়ে আরবিআই এর আন্ডারে মনিটারি পলিসি। তো এই এত ভাস্ট একটা এরিয়া, ইকোনমিক্স এর কথা জিজ্ঞাসা করলে যে কোনো স্টুডেন্ট বলে যে রমেশ সিং থেকে পড়া যেতে পারে বা মোস্ট রেকমেন্ডেড বুক। কিন্তু আমি কোথাও গিয়ে স্টুডেন্টদের সাথে খুব ক্লোজলি ইন্টারঅ্যাক্ট করার সময় বুঝেছি যে রমেশ সিংটাতে ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু খুব একটা কমফোর্টেবল নয়, বিগিনার্সরা নয়, এবং শুরু করেও কমপ্লিট করতে পারে না। খুব স্বাভাবিক, বইটার ভলিউম আছে, বইটা ইউপিএসসি স্টুডেন্টদের জন্য লেখা, তো হাইলি কোথাও গিয়ে কনসেপচুয়াল। তো উইদাউট গাইডেন্স রমেশ সিং পুরোটা পড়ে বুঝে নেওয়াটা কিন্তু একটা হেক্টিক জব, পারবে না বলছি না, হেক্টিক জব। তো সেই ক্ষেত্রে আপনি একদম সাধারণ স্টুডেন্টদের, যেহেতু আপনারও ইকোনমিক্সটা চ্যালেঞ্জিং সাবজেক্ট মনে হয়েছে, আপনি কি সাজেশন দেবেন যার ইকোনমিক্স রমেশ সিং থেকে পড়তে অসুবিধা হচ্ছে, সে কি করবে? একদম মনের কথাটাই বলেছেন। রমেশ সিং নিয়ে মোটামুটি এই কথাটা বহুজনের মুখেই শুনেছি যে পড়তে তো হবেই, কিন্তু রমেশ সিং পড়ে বুঝতে পারছি না। তো এই ধরনের বই অ্যাকচুয়ালি বিগিনারদের জন্য নয়। প্রবলেমটা এখানে, রমেশ সিং এর বই মোটেও খারাপ নয়, হাই স্ট্যান্ডার্ড বই, কোনোদিনই খারাপ হতে পারে না, কিন্তু এটা বিগিনারদের জন্য। আমি তো একজন বিগিনার, তা আমাকে শুরু করতে হবে বিগিনার থেকে। আমরা যখন ছোটবেলায় ফিজিক্যাল সায়েন্স পড়েছি, তখন কিন্তু প্রথম দিনই দাঁড়িয়ে কিন্তু আমরা কার্শফ ল হেনা তেনা এইসব পড়িনি, আমরা কিন্তু খুব বিগিনিং এর জিনিসগুলো দিয়ে শুরু করেছি। ইকোনমিক্স আমাদের করতে হবে কি 11-12 এর বই, যেটা ইকোনমিক্স এর বিগিনিং স্টেজের বই, সেই বই 11, বাংলা হোক ইংলিশে হলে আমি বলবো এনসিইআরটির বইগুলো। এই বইগুলো কেউ যদি পড়ে বোঝার চেষ্টা করে, তাহলে কিন্তু তার কনসেপ্টটা একটু বেশি ভালো ক্লিয়ার হবে। এটা যদি পড়া হয়ে যায়, এবং আপনি যে প্রসঙ্গটা দিলেন যে ইকোনমিক্স অনেকগুলো জায়গা আছে, স্ট্যাটিক ইকোনমি আছে, থিওরি পোর্শন গুলো আছে, ইন্ডিয়ান ইকোনমিক জায়গাটা আছে, আমি বলবো থিওরি পোর্শনটা আগে গুরুত্ব দিতে। কারণ ইন্ডিয়ান ইকোনমি রিলেটিভ সহজ, ইন্ডিয়ান ইকোনমি বেশ কিছুটা কিন্তু মানে কি বলবো ইনফরমেটিভ, ইনফরমেশন গুলো মাথায় রাখলে হয়ে যায়, কিন্তু থিওরি পোর্শনটা কিন্তু খুব সমস্যা। থিওরি পোর্শনটাকে আমাদেরকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে এইভাবে যদি বিগিনার্স লেভেল থেকে আমরা শুরু না করতে পারি, তাহলে কিন্তু আমাদের বোঝাটা মুশকিল। তাই আমার রেকমেন্ডেশন হলো 11-12, বাংলা হোক ইংলিশ হোক এনসিইআরটি হোক, সেটা নিজের নিজের পছন্দ, কিন্তু বিগিনারদের জন্য এই জায়গা থেকে শুরু করাটা আমার মতে ভালো হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি এতক্ষণ সময় দিলেন, এবং ভিউয়ার্সদের বলবো যে পরের ভিডিওটা অবশ্যই দেখো, যেখানে আমরা আলোচনা করব স্যারের পোর্টফোলিও নিয়ে, যে ডিপার্টমেন্টে উনি কাজ করছেন ওনার অভিজ্ঞতা, একই সাথে ইন্টারভিউ এর জন্য কি রকম ভাবে রেডি হবে তোমরা, এবং ওনার যে অভিজ্ঞতা ছিল ইন্টারভিউ এর, একই সাথে অপশনালের ব্যাপারেও আমরা আলোচনা করব। টিল দেন টেক কেয়ার, এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের কি কোয়েশ্চেন আছে, স্যার অবশ্যই রিপ্লাই করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম।